আসসালামু আলাইকুম। রিসার্চ হেল্প বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত। আজকে ব্যাচের লেকচার নাম্বার 5। আজকের লেকচার আমরা গবেষণার অত্যন্ত সহজ কিন্তু খুবই দরকারি কিছু বিষয় নিয়ে কথা বলবো। এটা হচ্ছে মূলত আজকে আমরা প্লেজিয়ারিজম এবং প্যারাফ্রেজিং শিখবো, এবং এগুলোর সাথে রিলেভেন্ট আরো আরো কিছু কনসেপ্ট আজকে আমরা কভার করব। তো আমি স্ক্রিন শেয়ার করছি এবং মূল আলোচনায় চলে যাচ্ছি। একটু খেয়াল করুন। ওকে, আশা করি এখন আপনারা স্ক্রিনটা দেখতে পাবেন। আচ্ছা। ওকে, আশা করি এখন দেখা যাচ্ছে। ওকে, তো প্রথমেই আমরা দেখব কমন নলেজের বিষয়। হ্যাঁ, আমরা গত ক্লাসে বলেছি যে গবেষণায় আমরা কারো কাছ থেকে তথ্য নিলে ক্রেডিট দিতে হবে। আবার বলছি, গবেষণায় আমরা কারো কাছ থেকে তথ্য নিতে হলে ক্রেডিট দিতে হবে। কিন্তু এমন কিছু সময় আছে বা এমন কিছু ক্ষেত্র আছে আমরা কারো কাছ থেকে তথ্য নিলেও ক্রেডিট দিতে হয় না। এটাকেই বলা হচ্ছে কমন নলেজ। আবার বলছি, এমন কিছু ক্ষেত্র আছে যে আমরা কারো কাছ থেকে তথ্য নিলেও আমাদের ক্রেডিট দিতে হয় না। এটাকে বলা হচ্ছে কমন নলেজ। যেমন ধরুন, আপনি আপনার লেখায় লিখলেন যে বাংলাদেশে ট্রাফিক জ্যাম একটা বড় সমস্যা। এই লাইনটা লিখলে কি আপনার কাউকে ক্রেডিট দেওয়া লাগবে? লাগবে না, কারণ এটা খুবই কমন নলেজ। ঠিক আছে। বা আপনার লেখায় লিখলেন যে আমেরিকা 1776 সালে স্বাধীন হয়। এটা একটা ঐতিহাসিক ডেট, এটা কেউ ওন করে না, এই লাইনটা কারো না। ফলে এটা একটা কমন নলেজ। তো কমন নলেজের বেলায়, শুধুমাত্র কমন নলেজের বেলায় আমরা কাউকে ক্রেডিট দিতে হয় না, কারণ এটা ক্রেডিট দিলে এটা খুব ব্যাকআপ্পা দেখায়। ঠিক আছে। তাহলে কমন নলেজ মানে কি, যেটা বললাম, কিছু হিস্টোরিক্যাল ফ্যাক্ট, বিভিন্ন ন্যাচারাল ফ্যাক্ট, কিছু ঐতিহাসিক ডেট, বা কিছু সাইন্টিফিক্যালি ট্রুথ, এগুলোকে বলা হচ্ছে কমন নলেজ। ঠিক আছে। যেমন ধরেন হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি হয়, এটা একটা সাইন্টিফিক্যাল ট্রুথ। সো এটা আপনার কাউকে ক্রেডিট দেওয়া লাগবে না। ঠিক আছে। রিসার্চের ক্ষেত্রে কমন নলেজের বেলায় আমরা কাউকে ক্রেডিট দিতে হবে না। এখন এইটা নিয়ে যে আমরা একটু ডিটেলস পড়াশোনা করি, আমি এই যে হার্ভার্ড ইউনিভার্সিটির একটা শিট আছে, আমি সেখান থেকে একটু খুব সুন্দর মতো দেখাই, কারণ ছোট জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে। সো এখানে বলা আছে, শুধুমাত্র আপনি যদি কমন নলেজ ইউজ করেন তাহলেই কেবল আপনি রেফারেন্স না দিয়ে থাকতে পারবেন। দেখুন, আমরা আমাদের রিসার্চ পেপারে দেখবেন আপনারা ইন্ট্রোডাকশনের শুরুতে আমরা দুই একটা কমন লাইন দিয়ে শুরু করি, ওগুলো কিন্তু রেফারেন্স দেওয়া লাগে না। তো কোন কোন বিষয়গুলো কমন নলেজের আওতায় পড়বে আমরা একদম হার্ভার্ডের শিট থেকে দেখি। যদি আপনাদের এখানে ছোট দেখাচ্ছে, কিন্তু আশা করি বুঝতে সমস্যা হবে না। এই যে আমি এখানে দেখাচ্ছি, একটু ওয়েট। আচ্ছা, এই যে কমন নলেজ গুলো আমরা দেখাচ্ছি। আশা করি স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখন ছোট দেখাচ্ছে হয়তো, আমি একটু বড় করে দিই, তাহলে ক্লিয়ার হবে। ওকে। তো এখন দেখেন, বললো যে কোন কোন বিষয়গুলো কমন নলেজ হিসাবে গণ্য হবে। তো এর মধ্যে একটা হলো ওয়াইডলি নোন ফ্যাক্ট, যে বিষয়গুলো সবাই জানে, সাইন্টিফিক বা কোনো হিস্টোরিক্যাল ফ্যাক্ট। যেমন যেটা বললাম যে বারাক ওবামা এততম প্রেসিডেন্ট, বা অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে পানি হয়, এগুলো হচ্ছে ওয়াইডলি নোন ফ্যাক্ট। এগুলোর ক্ষেত্রে কখনো কাউকে ক্রেডিট দিতে হবে না। ওকে। আবার এমন কিছু বিষয় আছে যেটা আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য কমন নলেজ কিন্তু সবার জন্য কমন নলেজ না। সেক্ষেত্রে কি করবেন? যেমন ধরেন, এখানে যারা মেডিকেল সায়েন্সে আছেন, এখানে যারা মেডিকেল সায়েন্সে আছেন, আপনাদের জন্য কিছু জিনিস কমন নলেজ। ঠিক ঠিক আছে, কিন্তু এটা আবার আমরা সাধারণ মানুষ জানি না। মানে আপনাদের জন্য কিছু জিনিস কমন নলেজ, কিন্তু আমরা সাধারণ মানুষ আবার এটা জানি না। তো সেই সেই ক্ষেত্রে কি করবেন? উত্তর হচ্ছে, যদি কোনো বিষয় কোনো একটা পার্টিকুলার ব্যাকগ্রাউন্ডের কমন নলেজ হয় কিন্তু জেনারেল পিপলের কমন নলেজ না হয়, সেক্ষেত্রে তখনই ক্রেডিট দিতে হবে না যদি এটা কোনো প্রসিডিউরাল বিষয় হয়। প্রসিডিউরাল বিষয় মানে মানে কি? যেমন ধরেন, একজন ব্যক্তি যদি স্ট্রোক করে, তাকে কি করতে হবে, এটার কিছু কমন কিছু মেথড আছে যেটা মেডিকেল সায়েন্সে সুপ্রতিষ্ঠিত। এই মেথডটা যদি কারো আবিষ্কৃত না হয়, এটা যদি আপনি কমন প্রসিডিউর হয়, মানে কমন প্রসিডিউর হলে তখন আর এটা ক্রেডিট দেওয়া লাগবে না। কমন প্রসিডিউর হলে ক্রেডিট দেওয়া লাগবে না। ঠিক আছে। তাহলে যেটা বললাম, সাইন্টিফিক্যাল সত্য, হিস্ট্রিক্যাল ফ্যাক্ট, এগুলোর ক্ষেত্রে আমাদের ক্রেডিট দিতে হবে না। কিন্তু হ্যাঁ, ক্রেডিট তখনই দিতে হবে যদি এই হিস্ট্রিক্যাল যে ফ্যাক্ট, এটা নিয়ে যদি কোনো বিতর্ক থাকে। বিতর্ক থাকে মানে কি? যেমন ধরুন, বাংলা ভাষার উৎপত্তি, বাংলা ভাষার উৎপত্তি কখনো হয়েছে, এইটা নিয়ে বিতর্ক আছে। এটা নিয়ে বিতর্ক আছে মানে এটা নিয়ে রিসার্চাররা এখনো একমতে পৌঁছায় নাই। ঠিক আছে। ডক্টর সুনীতি কুমার একরকম বলে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আরেক আরেক রকম বলে। আমি একটা উদাহরণ দিলাম আর কি। তার মানে এইটার ক্ষেত্রে আপনার রেফারেন্স ইউজ করতে হবে, কারণ একটা ফান্ডামেন্টাল রুলস হলো
যখনই আপনি ডাউটে থাকবেন, যখনই আপনি ডাউটে থাকবেন, তখন আপনার অবশ্যই ক্রেডিট দিতে হবে। ঠিক আছে, এই দেখেন এটা হচ্ছে স্ক্রিনে, এখন একটু আগে হার্ভার্ডের শিট দেখাইছি, এখন এমআইটি এর শিট ওপেন করেছি, দুইটা শিট আমি দিয়ে দেবো। দ্য বেস্ট অ্যাডভাইস ইজ হোয়েন ইন ডাউট সাইট ইউর সোর্স। যখন আপনি ডাউটে থাকবেন, সোর্সকে সাইট করবেন। তাহলে যেটা বললাম যে ঐতিহাসিক যে সত্যটা, সেইটা যদি একদম সবাই একমত না হয়, তাহলে এটার ক্ষেত্রে অবশ্যই সোর্সকে ক্রেডিট দিতে হবে। আশা করি বুঝতে পারলাম। তাহলে ওয়াইডলি নোন ফ্যাক্ট এটা একটা। আচ্ছা, তারপর কারো আইডিয়া বা কারো ইন্টারপ্রিটেশন, এটা কখনোই কমন নলেজ হবে না। কারো আইডিয়া বা কারো ইন্টারপ্রিটেশন কমন নলেজ হবে না। ঠিক আছে, যেমন ধরেন এই যে আমাদের আগামীতে সামনে নির্বাচন হবে, এই নির্বাচনে কে জিতবে নাকি জিতবে না, এটা নিয়ে বিভিন্ন বিশ্লেষণ আমরা বিভিন্ন জনের কাছ থেকে পাই। এই বিশ্লেষণগুলা কখনোই কমন নলেজের আওতায় পড়বে না। কারণ অন্য কারো কোনো বিশ্লেষণ বা অন্য কারো কোনো আইডিয়া মানে এখানে আপনার ক্রেডিট দিতে হবে। ঠিক আছে, মানে কোনো আইডিয়া বা ইন্টারপ্রিটেশন সাধারণত এটা কমন নলেজের মধ্যে পড়বে না। আশা আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, অন্য কারো মন্তব্য, অন্য কারো মতামত, এগুলো কমন নলেজের মধ্যে পড়ে না। ঠিক আছে, তারপর কখনো কোনো উক্তি কমন নলেজে পড়বে না। এই যে ভার্বাটিম ল্যাঙ্গুয়েজ, ভার্বাটিম ল্যাঙ্গুয়েজ মানে উক্তি, কারা কোনো উক্তি যেটা কোটেশন দিয়ে আমরা ইউজ করি, সেটা খুব রেয়ার কেস ছাড়া, মানে রেগুলার যদি বলি, এটা কমন নলেজের মধ্যে পড়বে না। ঠিক ঠিক আছে, কারা কারা কোনো উক্তি কমন নলেজের মধ্যে পড়বে না। ওকে, তারপর হচ্ছে এখানে এমআইটি শিট থেকে একটু দেখাই, এমআইটি খুব সুন্দর মতো এই বিষয়গুলো লিখছে যে কোনটা কমন নলেজ না আর কি। আচ্ছা, কোন একটা ডেটা সেট যেটা আপনি বা অন্য কারো কেউ তৈরি করেছে, ডেটা সেট কখনোই কমন নলেজ হবে না। ডেটা সেট কমন নলেজ হবে না মানে কি? খেয়াল করুন, সুন্দরবনে বাঘ আছে, এটা একটা কমন নলেজ হইতে পারে, কিন্তু সুন্দরবনে 340টা বাঘ আছে, এইটা কি কমন নলেজ হবে? আপনার একটা চ্যাট বক্সে বলেন তো, সুন্দরবনে 340টা বাঘ আছে, এইটা কমন নলেজ হবে কিনা বলেন তো চ্যাট বক্সে। হবে না কেন? কারণ সুন্দরবনে 340টা বাঘ আছে, এটা কেউ না কেউ তো কাউন্ট করেছে, কোনো না কোনো সংস্থা কোনো না কোনো রিপোর্টে কাউন্ট করেছে। আবার অন্য কেউ যদি একই রিসার্চ করে, তার কিন্তু কাউন্টে আরো কম বেশি হইতে পারে, সে হয়তো আরো 10টা বাঘ বেশি পাবে। ফলে কোনো পরিসংখ্যান বা কোনো স্ট্যাটিস্টিক কখনোই সেটা হচ্ছে কমন নলেজের আওতায় পড়বে না। ধরেন আমেরিকায় বন্দুক যুদ্ধে অনেক মানুষ মারা যায়, এটা একটা কমন নলেজ হইতে হইতে পারে, কিন্তু বন্দুক যুদ্ধে এতজন মানুষ মারা যায় যখন সংখ্যাটা উল্লেখ করবেন, তখন কিন্তু এটা কমন নলেজ হবে না। কারণ যখন আপনি সংখ্যা উল্লেখ করবেন, তখন আপনার মাস্ট হচ্ছে সোর্স উল্লেখ করতে হবে। ফলে এইটা আবার কিন্তু কমন নলেজ হবে না। ঠিক আছে, এই জন্য বললাম যে যে কোনো সংস্থার কোনো স্ট্যাটিস্টিক, সেটা কখনোই কমন নলেজ হবে না। আবার অন্য কারো, মনে করেন একটা তথ্য আপনি পাইছেন মোর্শেদ আলমের পেপারে, মোর্শেদ আলম নিজে আবার আরেকজনের কাছ থেকে নিছে, এরকম মোর্শেদ আলম নিজে যদি আবার আরেকজনের কাছ থেকে নেয়, তাহলে কখনোই মানে আপনার জন্য এই তথ্যটা কমন সোর্স হবে না। আপনার জন্য এই তথ্যটা কমন সোর্স হবে না। ঠিক আছে, এরপর বললো যে বিভিন্ন ডেট নাম্বার বা ফ্যাক্ট, যেগুলা সব রিডাররা জানে না, সব রিডাররা জানে না। যেমন বললাম না যে বাংলা ভাষার উৎপত্তি, এটা কিন্তু সবাই জানে না যে এক্সাক্ট ডেট কত, এটা নিয়ে তর্ক আছে। ফলে এটা কমন নলেজ হবে না। ঠিক আছে, তাহলে আমরা যদি সাম আপ করি ছোট করে, কমন নলেজ মানে হচ্ছে যে যেগুলো ওয়াইডলি নোন ফ্যাক্ট, কিছু ঐতিহাসিক সত্য, এরকম কিছু বিষয় যেগুলোর মালিক কেউ না, যেই তথ্যটার মালিক কেউ না, সেগুলোকে আমরা কমন নলেজ হিসেবে ধরবো। এবং শুধুমাত্র কমন নলেজের ক্ষেত্রে আমাদেরকে রেফারেন্সিং করতে হয় না, শুধুমাত্র কমন নলেজের ক্ষেত্রে রেফারেন্সিং করতে হয় না, অন্য সকল ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে রেফারেন্সিং করতে হয়। তাহলে কমন নলেজ নিয়ে কি আর বলার দরকার আছে? আপনাদের কি মনে হয়? আমরা মোটামুটি এটা ক্লিয়ার না? খুব ছোট ছোট জিনিস, কিন্তু ক্লিয়ার, ক্লিয়ার কিনা? কমন নলেজ ছোট জিনিস, কিন্তু এটা ক্লিয়ার কিনা? ওকে, আশা করি, আশা করি এটা ক্লিয়ার। ঠিক আছে, এখন অনেকে হয়তো বিভিন্নভাবে প্রশ্ন করবেন যে ভাই, অমুক ক্ষেত্রে এটা কমন নলেজ হবে কিনা, তমুক ক্ষেত্রে হবে কিনা। তা আপনাদেরকে আবারও আবারও বলছি, যদি কখনো আপনাদের কাছে ডাউট থাকে, তখন আপনি অবশ্যই সোর্সকে ক্রেডিট দিয়ে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে কমন প্র্যাকটিস যে আপনি ডাউটে থাকলে সোর্সকে ক্রেডিট দিবেন। কিন্তু সাধারণত কমন নলেজের বেলায় কাউকে সাইট করা খুব খারাপ দেখায় আর কি। যেমন ধরেন বারাক ওবামা আমেরিকার 44তম প্রেসিডেন্ট, ব্র্যাকেটে লিখে দিলেন যে মোরশেদ এটল 2015। এটা কিন্তু দেখতে খুব একটা ভালো দেখায় না, কারণ এই তথ্যটার মালিক কি মোর্শেদ আলম? সেটা এই তথ্যটার মালিক না। তো এই জন্যই আপনাদেরকে বলছি যে কমন সোর্সের ক্ষেত্রে ক্রেডিট না দেওয়াটাই সুন্দর। ওকে, এইবার আমরা
কোটেশন বা কোটেশনের ক্ষেত্রে কিভাবে রেফারেন্সিং করবেন এটা নিয়ে কথা হবে, ঠিক আছে? কোটেশনের ক্ষেত্রে কিভাবে রেফারেন্সিং করবেন এটা নিয়ে কথা হবে। প্রথমত আমরা যখন আমাদের লেখায় কোটেশন ইউজ করি, তখন রেফারেন্সিং এর নিয়মে কোনো তেমন ভিন্নতা নাই। রেফারেন্সিং এর নিয়মে তেমন কোনো ভিন্নতা নাই যখন আমরা কোটেশন ইউজ করি, হ্যাঁ। রেফারেন্সিং রেফারেন্সিং এর আহ, মানে মতো করেই হয়। রেফারেন্সিং রেফারেন্সিং এর মতো করে হবে। ন্যারেটিভও করতে পারেন, প্যারেন্থেটিক্যাল করতে পারেন। ন্যারেটিভ করলে বাক্যের শুরুতে, প্যারেন্থেটিক্যাল করলে বাক্যের শেষে। শুধু ব্যতিক্রম হচ্ছে কোটেশনের বেলায় পেজ নাম্বার উল্লেখ করতে হয়। আমরা যখন কোটেশন ইউজ করি, মানে কোটেশন মানে কারো তথ্য হুবহু নিয়ে নিই, তখন কোটেশন চিহ্ন দেওয়া দেওয়া লাগে, এবং কোটেশনের বেলায় পেজ নাম্বার উল্লেখ করতে হয়। এটা অলমোস্ট বেশিরভাগ রেফারেন্সিং স্টাইলের নিয়ম হচ্ছে কোটেশনের বেলায় পেজ নাম্বার আমাদের ইউজ করতে হয়, ঠিক আছে? তো কোটেশনটা ইজি, কিন্তু ব্লক কোড কি? ব্লক কোড গুরুত্বপূর্ণ। আচ্ছা, যারা এখন জয়েন করছেন বুঝতে সমস্যা হবে না। আমরা এখন আছি ব্লক কোডে। ওকে, দেখুন, কারো কাছ থেকে আমরা সাধারণত 1 লাইন 2 লাইন নিই, বা 3 লাইন 3.5 লাইন 4 লাইন নিই। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। কারো কোনো পেপার থেকে আমরা এরকম ছোট ছোট অংশ নেই আমাদের রিসার্চ আর্টিকেলের কাজে। প্রশ্ন হইলো, আমরা কি কারো কাছ থেকে পুরো একটা প্যারাগ্রাফ, 10-12 লাইনের প্যারাগ্রাফ নিতে পারবো? বা 15 লাইনের প্যারাগ্রাফ নিতে পারবো? তো যে পারবো। আমরা যদি কারো কাছ থেকে 40 ওয়ার্ডের বেশি নেই, এটা এক এক রেফারেন্সে এক একটা নিয়ম। কোনো রেফারেন্সিং এ 40 ওয়ার্ড, কোনো স্টাইলে 50 ওয়ার্ড। মানে কারো কাছ থেকে আমরা যদি 40-50 ওয়ার্ডের বেশি নেই একই সাথে যদি আমরা কারো কাছ থেকে 40-50 ওয়ার্ডের বেশি নেই, তাহলে নিয়ম হচ্ছে ব্লক কোড করা। ব্লক কোড করা মানে কি? ব্লক কোড করা মানে হচ্ছে লেখাটাকে 0.5 ইঞ্চি ডান দিকে সরাই নেওয়া। আমরা যদি স্ক্রিনের লেখাটা, সরি, আমি একটু স্ক্রিনের লেখাটা একটু বড় করে দেখাই, তাহলে আপনার জন্য সুবিধা হবে। খেয়াল করুন, স্ক্রিনে আপনারা এখন যে শীটটা দেখতে পাবেন, একটু খেয়াল করে দেখুন, দেখুন তো। এই যে দেখেন, আমাদের মূল লেখা ছিল একদম বাম দিক থেকে শুরু, কিন্তু মাঝখানের লেখাটা একটু ডান দিকে সরে সরে গেছে না? আমরা কি বুঝতেছি? আমরা কি বুঝতেছি? এখানে যারা আছেন, বুঝতে বুঝতে পারার কথা। একটু ডান দিকে 0.5 ইঞ্চি ডান দিকে সরে গেছে। তো ব্লক কোটের ক্ষেত্রে নিয়মটা আর কি একটু ব্যতিক্রম। ব্লক কোটের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনি কোটেশন চিহ্ন দেওয়া লাগবে না। কোটেশন চিহ্ন দেওয়া লাগবে না, কিন্তু লেখাটাকে 0.5 ইঞ্চি ডান দিকে সরাই নেবেন। রেফারেন্সিং এর নিয়মের কোনো ভিন্নতা নাই তেমন। আপনি ন্যারেটিভও করতে পারেন, প্যারেন্থেটিক্যাল করতে পারেন। ন্যারেটিভ করলে বাক্যের শেষে, সরি, বাক্যের ন্যারেটিভ করলে বাক্যের শুরুতে, কিন্তু ওই শুরুটা ব্লক কোটের মধ্যে থাকবে না। দেখুন, এটা যদি আমরা ন্যারেটিভ করতাম, তাহলে এই যে উপরের লাইনে হতো যে মোর্শেদ এটল বলেছেন, কিন্তু যা বলেছে সেটা ডান দিকে সরে সরে যেত। আর প্যারেন্থেটিক্যাল করলে বাক্যের শেষে দিতে পারবেন। দেখো, রেফারেন্সিং এর নিয়মে তেমন কোনো চেঞ্জ নাই। মূল কাজ হলো মানে মেইন টেক্সটে একটু ডান দিকে সরাই নেওয়া। তো এটা এমএস ওয়ার্ডে কিভাবে করবেন সেটাও একটু দেখাই দিই। এমএস ওয়ার্ডে এই কাজটা ঠিক কিভাবে করবেন খেয়াল করুন। মনে করুন আমাদের একটা লাইন লাইন হলো এরকম, যে অ্যাকর্ডিং অ্যাকর্ডিং টু ধরেন আলম এটল, কথার কথা, বা আলম 2020, হ্যাঁ, আলম 2020। আচ্ছা, আচ্ছা, এরপর এরপর খেয়াল করেন এই যে লাইনটা, মানে এই লাইনটা এখানে কত, 40 ওয়ার্ডের বেশি না? এখানে তো 40 ওয়ার্ডের বেশি আছে। বেশি থাকার কারণে আপনি আপনার এমএস ওয়ার্ডের লেআউটে যাবেন। লেআউটে গিয়ে খেয়াল করুন, এই লেআউট, আমার মাউসটা লেআউটে আছে। আচ্ছা, লেআউটে গেলে দেখবেন লেখা আছে ইনডেন্ট। ইনডেন্টে গিয়ে 0.5 ইঞ্চি ডান দিকে সরাই নেবেন। ইনডেন্টে গিয়ে 0.5 ইঞ্চি ডান দিকে সরাই নেবেন, ঠিক আছে? কোনো কোনো রেফারেন্সিং স্টাইলের নিয়ম হচ্ছে 0.5 ইঞ্চি ডান দিকে সরাই নিয়ে আবার এটাকে ইটালিক করে দেওয়া। এটা কোনো কোনো ব্যাকগ্রাউন্ডের নিয়ম আছে। কিন্তু মানে মোটা দাগে সব ব্যাকগ্রাউন্ডের নিয়ম হচ্ছে একই সাথে যদি আমরা কারো কাছে 4-5 লাইনের বেশি নিই, মানে বড় অংশ নেই, তখন এটাকে ব্লক কোড করা। ব্লক কোড মানে এটাকে 0.5 ইঞ্চি ডান দিকে সরাই নেওয়া। এটা ন্যারেটিভ রেফারেন্স হইতে পারে, এই যে আমি করলাম ন্যারেটিভ রেফারেন্স। আবার এটা প্যারেন্থেটিক্যালও হইতে পারে। প্যারেন্থেটিক্যাল কি? এই যে আমি জাস্ট শেষে গিয়ে এই ধরেন এই যে আলম, মানে এজ এজ ইউজুয়াল নিয়মে আমরা যেভাবে রেফারেন্সিং করি আর কি, আমরা করে দেবো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা ব্লক কোড সবাই বুঝলাম কিনা, ছোট ছোট কনসেপ্ট, কিন্তু বুঝতেছি কিনা একটু বলবেন। না বুঝলেও চ্যাট বক্সে বলবেন যে ভাই আমি তো আসলে বুঝতেছি না, আপনি যতই বুঝাইতেছেন। কিন্তু বুঝতে পারার কথা আমার মতে, কারণ এটা খুব বেশি কঠিন কোনো কনসেপ্ট না যেটা আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে? আমি আশা আশা করতেছি বুঝতেছেন। ওকে, তাহলে এখন ব্লক কোটের বেলায় কিছু রুলস আছে। রুলস মানে এটা অলিখিত রুলস এগুলা। কখনো ব্লক কোটের পর পরেই মানে আপনার প্যারাগ্রাফটা শেষ করে দেবেন না।
ব্লক কোড আমরা তখন ইউজ করি যখন কারো বক্তব্য উল্লেখ করি, তার মানে ব্লক কোডের পরে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ থাকা জরুরি। মানে ব্লক কোড দিয়ে কখনো কোনো একটা আর্টিকেল বা কোনো একটা প্যারা শেষ করবেন না। ঠিক আছে, এই হলো ব্লক কোডের হিসাব। রাইট, এবার আমরা 3 নাম্বার কনসেপ্টে যাই আজকে ক্লাসে। এটা হলো প্যারাফ্রেজিং। এখন আমরা প্যারাফ্রেজিং নিয়ে কথা বলবো। প্যারাফ্রেজিং আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আমাদের বারবার লাগবে। ঠিক আছে, প্যারাফ্রেজিং নিয়ে এখন আমরা কথা বলবো। এরপর আমরা প্লেজারিজম নিয়ে কথা বলবো আর কি। ওকে, এখন আমরা প্যারাফ্রেজিং নিয়ে কথা বলবো। আচ্ছা, একজন বলছেন ব্লক কোডের শেষ জায়গাটা বুঝিনি। মানে ব্লক কোড করার পরে কোনো একটা আর্টিকেল শেষ করে দেবেন না, এরপরেও কিছু লাইন ব্যাখ্যা বিশ্লেষণ যেন থাকে। শুধু ব্লক কোড দিয়ে ই করা আর কি। ঠিক আছে, ঠিক আছে। ওকে, এদের প্রশ্ন করছেন ন্যারেটিভ করলে কি ব্লক কোডের শেষে রেফারেন্স নাম্বার দিয়ে সুপারস্ক্রিপ্ট করা লাগবে? না, সুপারস্ক্রিপ্ট করা লাগবে না, কিন্তু কোটেশনের বেলা নিয়ম হচ্ছে পেজ নাম্বার দেওয়া লাগবে। এটা হচ্ছে কোটেশনের নিয়ম। ঠিক আছে, এটা মাথায় রেখেন। ওকে, এবার আমরা প্যারাফ্রেজিং নিয়ে কথা বলবো। প্রথমত প্যারাফ্রেজিং মানেটা কি, কেন জরুরি, এটা একটু আমাদের বোঝা দরকার। প্যারাফ্রেজিং মানে কি দেখেন, মানে হচ্ছে যে প্যারাফ্রেজিং মিনস রিরাইটিং ইনফরমেশন ইউজিং ইউর ওন ওয়ার্ড। মানে কোনো একটা ইনফরমেশন আপনার নিজের ভাষায় লেখা, এটাকে বলে প্যারাফ্রেজিং। আর কোটিং মানে কি, কোটিং মানে হুবহু যেভাবে বলছে ওইভাবেই বলা, এটাকে বলে কোটিং। ঠিক আছে, এভাবেই বলে কোটিং। তো সরি, এটাকে বলে কোটিং। আর প্যারাফ্রেজ মানে নিজের ভাষায় লেখা। তো কোটিং আমরা কখন করি? কোটিং আমরা করি যখন আমরা কারো বক্তব্য লিখি বা কারো সংজ্ঞা লিখি, তখন আমরা কোটিং করি। ঠিক আছে, যে ঠিক আছে, সমাজতত্ত্বের সংজ্ঞা অমুক গবেষক কি দিয়েছে, তখন আমরা কোটিং করি শুধুমাত্র এরকম কিছু সংজ্ঞার ক্ষেত্রে বা কোনো বক্তব্যের ক্ষেত্রে বা কোনো এরকম মানে হার্ড এভিডেন্সের ক্ষেত্রে আমরা কোটিংটা করি আর কি। কিন্তু এর বাইরে রিসার্চের সব জায়গায় নিয়ম হচ্ছে, আপনি কারো কাছ থেকে তথ্য নিলে আপনাকে অবশ্যই প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজ করতে হবে মানে রেফারেন্সিং তো করতেই হবে, পাশাপাশি প্যারাফ্রেজ করতে হবে। লাইনটা নিজের মতো করে নিজের ভাষায় নিতে হবে, নিজের মতো করে নিজের ভাষায় নিতে হবে। এখন দেখুন, প্যারাফ্রেজ না করলে সমস্যা কোথায় দেখুন। মনে করুন আপনি একটা কলাম লিখতেছেন। এই কলামে আপনি করলেন কি, নিজে থেকে কিছুই লিখতেছেন না, আপনি শুধু অমুক এটা বলছে তমুক এটা বলছে এভাবে করে করে আপনি রেফারেন্স দিচ্ছেন। ঠিক আছে, আপনি জাস্ট অন্যদের কাছ থেকে তথ্য নিচ্ছেন, জাস্ট রেফারেন্স দিচ্ছেন, আপনার লেখা শেষ। তাহলে এটাতে কি আপনি কোনো ভালো আউটপুট দিতে পারবেন? পারবেন না। মানে আপনি করলেন কি, 10 জনের কাছ থেকে দশ দশ জায়গা থেকে লাইন নিয়ে নিজের নামে একটা আর্টিকেল করে ফেললেন, একদম হুবহু ওরা যেভাবে লিখছে, ওদের ভাষা ওদের বিশ্লেষণ। তো রিসার্চ আর্টিকেল মানে কিন্তু এই না যে র্যান্ডম কিছু লাইন বসাই দেওয়া। রিসার্চ আর্টিকেল মানে হচ্ছে যে এটাকে বলে সিনথেসাইজ করা। মানে যে কোনো কিছু আর্গুমেন্ট নিজের ভাষায় সেটা করা, নিজের দৃষ্টিভঙ্গিতে সেটা দেখানো। ঠিক আছে, এবং আমরা যে বিভিন্ন জনের কাছ থেকে তথ্য নেই, তথ্যগুলো এমন না যে জাস্ট টুস করে এখানে ছেড়ে দেওয়া, এরকম না। তথ্যগুলো হচ্ছে আমরা আমাদের প্রয়োজনে নেই, ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের মতো করে করি। এই জন্য কারো কাছ থেকে আমরা যখন কোনো লাইন নেই, সেই লাইনটা আমরা হুবহু উনি যেভাবে লিখছে দেখেন, উনি উনার কনটেক্সটে যেভাবে লিখছে, আর আপনার কনটেক্সট কি সেম? কনটেক্সটও সেম না, ফলে উনি লিখছে উনার ভাষায়, আপনি লিখবেন আপনার ভাষায়। শুধু অর্থ চেঞ্জ হবে না, স্ট্রাকচারটা যেন চেঞ্জ হয়। ঠিক আছে, এবং আপনার রিসার্চের কাজ করতে গেলে দেখবেন এগুলা আপনি সময়ের সাথে এমনি পারবেন। তো এটাকে বলে প্যারাফ্রেজ করা, এটাকে বলে প্যারাফ্রেজ করা। এইটা যে যত সুন্দরভাবে করবে তার আর্টিকেল তত ভালো হবে, তার আর্টিকেল তত ভালো হবে। ঠিক আছে। এখন ধরুন আমি এখানে ধরুন ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বক্তব্য, একটা 5 মিনিটের বক্তব্যর ট্রান্সক্রিপ্ট আপনাদের সামনে আছে। এই বক্তব্যতে উনি কি বলেছে, এটা যদি আপনাদেরকে প্রশ্ন করি, এক একজন এক এক আঙ্গিকে কিন্তু এটা ব্যাখ্যা করবে। মানে সবার মূল কথা হয়তো সেম হবে, কিন্তু সবার দৃষ্টিভঙ্গি সেম হবে না। হ্যাঁ, সবাই কিন্তু নিজের মতো করে লিখবেন। তো রিসার্চে এটা প্রয়োজন যে নিজের মতো করে লেখা, অন্যের কাছ থেকে নিচ্ছি হুবহু না নেওয়া, নিজের মতো করে লেখা। এটাকে বলে হচ্ছে প্যারাফ্রেজিং। এবং প্যারাফ্রেজিং না করলে একটু পরে দেখবেন যে বিভিন্ন লেখা চেক করার সফটওয়্যার আছে, সেখানে দেখাবে যে আপনি অন্যের কাছ থেকে হুবহু কপি কপি করছেন। এই হুবহু কপি করা কিন্তু একটা বড় সমস্যা। ঠিক আছে, তো এখানে এই যে শীটটা দেখে নিয়েন, কেন প্যারাফ্রেজ করব ইত্যাদি ইত্যাদি অনেক কথা এখানে আছে, এগুলো একটু নিজের মতো করে পড়ে নিন। হ্যাঁ, আচ্ছা। তো এবার প্যারাফ্রেজ কিভাবে করবেন সেটা বলি। আমরা অনেকেই মনে করি যে প্যারাফ্রেজ মানে শুধুমাত্র ধরেন আমি দু এক লাইন বলি যে মানুষ মরণশীল, একটা লাইন লাইন বললাম ম্যান ইজ মর্টাল।
এটাকে যদি চেঞ্জ করে কেউ লিখে ম্যান ইজ নট ইমমর্টাল, এইটা সঠিক প্যারাফ্রেজ হয় না। এটা জাস্ট আমরা হয়তো একটু কি বলে যে পজিটিভ থেকে নেগেটিভ করছি, নেগেটিভ থেকে পজিটিভ, মানে এটা প্যারাফ্রেজ হয়েছে কিন্তু সঠিকভাবে এটাকে প্যারাফ্রেজ বলে না আর কি। তো শুধুমাত্র একটা দুইটা ওয়ার্ড চেঞ্জ করে দিলে, একটা দুইটা ওয়ার্ড চেঞ্জ করে দিলে এটা সঠিক প্যারাফ্রেজ হয় না। প্যারাফ্রেজ মানে শব্দটা নিজের মতো করে লেখা, ঠিক আছে? যেমন আমি গত ব্যাচে উদাহরণ দিয়েছি, অন্যান্য ব্যাচে আমি উদাহরণ দিই, যে ধরেন একটা লাইন হচ্ছে এইটা, যে হৈমন্তী মারা গেছে, এটা একটা লাইন। আমরা যারা রবীন্দ্রনাথের হৈমন্তী পড়ছেন আপনারা তো এটা পড়ছেন। কিন্তু রবীন্দ্রনাথ লাইনটা এইভাবে লিখছে যে এরপর থেকে আর কোনোদিন হৈমন্তীর মুখখানা আর দেখা যায়নি। এই যে লাইনটা উনি অর্থ ঠিক রাখছে কিন্তু ভিন্নভাবে বলছে, এটাকেই বলে প্যারাফ্রেজিং। এটাকেই বলে প্যারাফ্রেজিং, ঠিক আছে? ওকে, সো মানে আহ আপনারা যখন প্যারাফ্রেজ করবেন তখন মূল অর্থ যেন ঠিক থাকে কিন্তু স্ট্রাকচারটা ভিন্ন হবে বা পরিবেশনটা ভিন্ন হবে, ঠিক ঠিক আছে? বুঝতে 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 পারছেন, মানে পরিবেশনটা ভিন্ন হবে। কিন্তু যদি আপনি জাস্ট কিছু চেঞ্জ করে মূল অর্থটাও চেঞ্জ করে দেন, তাইলে কিন্তু সমস্যা। কারণ আমরা ছোটবেলায় একটা জোকস পড়ছি এরকম, যে একজন আরেকজনের দেখে দেখে লিখতেছে। তো ওখানে লিখছে যে বীরবলের হালখাতা, এটা লিখছে প্রথম চৌধুরী। তো যে কপি করছে সে প্রথম চৌধুরীর জায়গায়, সরি, প্রমোদ চৌধুরী। তো পরের জন কপি করতে গিয়ে প্রমোদ চৌধুরীর জায়গায় প্রথম চৌধুরী লিখে লিখে ফেলছে। তার একজন চিন্তা করছে প্রথম চৌধুরী না না লিখে কপি করতে গিয়ে এক ম, মানে এক ম চৌধুরী লিখছে। তো তাহলে তো এটা তো চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? কিন্তু প্যারাফ্রেজের নিয়ম হলো আপনি চেঞ্জ করতে পারবেন না, অর্থ চেঞ্জ করতে পারবেন না, স্ট্রাকচারটা চেঞ্জ হবে আর কি, ঠিক আছে? ঠিক আছে, ওকে। তো প্যারাফ্রেজ কিভাবে করবেন? আহ আমাদের শিটে টুকটাক কিছু জিনিস আছে যেগুলো বেসিক, সিনোনাইম রিপ্লেস করে, ওয়ার্ড অর্ডার চেঞ্জ করে, অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ, ক্লজ সংখ্যা কমায় বাড়া, এগুলো আসলে টপ লেভেলের প্যারাফ্রেজ, এটা হয় না আর কি। আমি বলতেছি প্যারাফ্রেজ কিভাবে করবেন। তার আগে একটু আপনাদেরকে কিছু উদাহরণ দেখাই, এটাও মেবি এমআইটি এর শীট থেকে নেওয়া। এর এখানে কিছু কেস বর্ণনা করছে, দেখেন, মানে একটা উদাহরণ দিছে, খেয়াল করেন। এই যে অরিজিনাল টেক্সট হচ্ছে এইটা, বাম দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল টেক্সট। বাম দিকে দেখতে এটা হচ্ছে অরিজিনাল টেক্সট, হ্যাঁ। আর ডান দিকে হলো এটা প্যারাফ্রেজ ভার্সন। প্যারাফ্রেজ ভার্সন মানে এই অরিজিনাল টেক্সটকে গবেষক নিজের ভাষায় লিখছে, আবার রেফারেন্সিং করে, দেখেন, নিজের ভাষায় লিখছে, রেফারেন্সিং করছে, নিজের ভাষায় লিখছে আবার রেফারেন্সিং করছে। এটাকেই বলে পিওর প্যারাফ্রেজিং, ঠিক আছে? এই যে এই বাম দিকেটা হচ্ছে অরিজিনাল টেক্সট, আর একদম ডান দিকেরটা হচ্ছে প্যারাফ্রেজিং, ঠিক আছে? আর যদি আপনি ক্রেডিট দিছেন ঠিক আছে, কিন্তু নিজের ভাষায় না লিখে আগের গবেষকের কাছ থেকে হুবহু কপি করে দেন, তাহলে কিন্তু এটা সঠিক নিয়মে প্যারাফ্রেজিং হবে না। যাই হোক, আমি আপনাদের কিছু নমুনা দেখাচ্ছি এবং এখানে কোনো টুলস ইউজ করা যায় কিনা সেটাও বলছি। তো প্যারাফ্রেজিংটা যেটা বললাম আর কি, কারো কাছে তত নিয়ে লাইনটা একটু নিজের মতো করে নেওয়া। তো এখন প্যারাফ্রেজিং করার কিছু সফটওয়্যার আছে এবং এগুলো কিছু লিমিটেশন আছে, সেটা আমি বলছি। একটা সফটওয়্যার নাম আপনারা হয়তো শুনছেন, নাম হলো কুইলবোর্ড। খুব বিখ্যাত একটা সফটওয়্যার, দীর্ঘদিন ধরে আমরাও ব্যবহার করছি বা পার্টিসিপেন্টদেরকেও ব্যবহার করতে বলছি। কুইলবোর্ড.com, এখানে ঢুকবেন। এটার ফ্রি ভার্সন দিয়েও কাজ করতে পারবেন, পেইড ভার্সন দিয়েও কাজ করতে পারবেন। এবং কুইলবোর্ডের অনেক ফাংশন, এর মধ্যে প্যারাফ্রেজিংটাই মেইন ফাংশন। তো পেইড ভার্সনে সবগুলা ফিচার ইউজ করা যাবে, ফ্রি ভার্সনে সব ফিচার ইউজ করা যাবে না। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, খেয়াল করেন। আচ্ছা, তো কুইল বোর্ড দিয়ে যদি আমরা প্যারাফ্রেজ করি, সে প্যারাফ্রেজ ভালো মতো করতে পারবে। কিন্তু সমস্যা আছে, সমস্যা কি সেটা বলছি, দেখেন। এই যে কুইল বোর্ডে আমি এখন কিছু লাইন কপি করে দিচ্ছি, খেয়াল করুন কিন্তু। এই যে কুইল বোর্ডে আমরা কিছু লাইন কপি পেস্ট করে দিলাম, হ্যাঁ। লোডশেডিং নিয়ে কিছু লাইন কপি পেস্ট করে দিলাম। কিন্তু অনেকগুলা ভাষণ আছে, তার মধ্যে ফর্মাল বা একাডেমিক ভাষণটাই ভালো। আচ্ছা, এর আমার কি করা দরকার? প্যারাফ্রেজ করা দরকার। প্যারাফ্রেজে ক্লিক করলাম। লাইনটা ছিল লোডশেডিং ইজ ওয়ান অফ দ্য কমন ইনসিডেন্ট ইন আওয়ার লাইফ। এটাকে বানাইছে লোডশেডিং ইজ এ ফ্রিকুয়েন্ট অকারেন্স ইন আওয়ার লাইফস। সুন্দর হয়েছে। উই অলমোস্ট এভরিডে এক্সপিরিয়েন্স লোডশেডিং, ওয়েন দ্য পাওয়ার সাপ্লাই ক্যান্ট মিট দ্য ডিমান্ড ইট লিডস টু লোডশেডিং। এটাকে বানাইছে কি, অলমোস্ট এভরিডে উই আর সাবজেক্ট টু লোড রিডাকশন। এই রিডাকশন অপরাধ এখানে পারফেক্ট না। লোডশেডিং অকার্স when the electricity supply is insufficient to satisfy the demand। আচ্ছা, মানে লাইনটা ওরা নিজের মতো করে চেঞ্জ করছে। প্রশ্ন হইল যে এটা কি প্যারাফ্রেজিং হয়েছে? উত্তর হচ্ছে প্যারাফ্রেজিং হয়েছে। কিন্তু খেয়াল করেন, আজ থেকে 2 বছর আগেও এআই নিয়ে এত বেশি আলাপ ছিল না। কিন্তু বর্তমানে এআই নিয়ে অনেক আলাপ আছে এবং এআই ডিটেকশন হওয়াটাও একটা প্রবলেম। তো এই জন্য আমরা যদি কুইল বোর্ড বা অন্য কোনো সফটওয়্যার দিয়ে প্যারাফ্রেজ করি, প্যারাফ্রেজটা হবে।
কিন্তু সমস্যা হলো আমাদের এআই মানে ডকুমেন্টে শো করবে যে আপনি এআই ব্যবহার করছেন। তো এটা একটা প্রবলেম যে দেখেন কুইলবোর্ড নিজেও তো একটা এআই, তাই না? মানে কুইলবোর্ড তো নিজেও একটা এআই টুলস। আপনারা আরো আরো যে সফটওয়্যার ইউজ করবেন সেগুলো তো এআই বা এআই রিলেভেন্ট টুলস। ফলে প্যারাফ্রেজিংটা হয়ে যাবে, কিন্তু সমস্যা হবে কি? সমস্যা হবে এটা এআই স্কোর আপনাদেরকে দেখাবে। তো এই জন্য যদি কেউ সফটওয়্যার ইউজ করতে চান তাহলে কি করবেন? উত্তর হলো আপনি কুইলবোর্ড ইউজ করতে পারেন, অথবা চ্যাট জিপিটি আরো ভালো করে আমার মতে পার্সোনালি। কুইলবোর্ড, চ্যাট জিপিটি এরা প্যারাফ্রেজিংটা অনেক ভালোভাবে করে। এবং আমাদের লেকচার নাম্বার 10-এ আমরা খুব ভালো করে দেখাবো যে ঠিক কোন জায়গায় মানে কোন জায়গায় আমরা এআই ব্যবহার করতে পারবো, কোন জায়গায় পারবো না। এই বারটা আমরা লেকচার নাম্বার 10-এ দেখাবো। লেকচার নাম্বার 10-এ আমরা দেখাবো কোন জায়গায় আপনি এআই ইউজ করতে পারবেন, কোন জায়গায় পারবেন না। আপাতত আপাতত জাস্ট দেখাই দিই আর কি, খেয়াল করেন। দেখেন আমি যদি চ্যাট চ্যাট জিপিটিতেও যাই, চ্যাট জিপিতে আমার কোনো টেক্সট ছেড়ে দেই এবং ছেড়ে যদি বলি যে এটাকে প্যারাফ্রেজ করতে, ঠিক আছে, এটাকে প্যারাফ্রেজ প্যারাফ্রেজ ইট, ধরেন ইন একাডেমিক টোন, বলো যে একাডেমিক টোনটাকে প্যারাফ্রেজ করে দাও। চ্যাট জিপিটি কিন্তু বা কুইলবোর্ড কিন্তু ফ্যান্টাস্টিক প্যারাফ্রেজ করে। প্রবলেম হচ্ছে এদের আউটপুটটা এআই ডিটেকশন হিসাবে কাউন্ট হয়, মানে এআই স্কোর এখানে চলে আসে। তাহলে আপনাদেরকে বলবো আপনারা কুইলবোর্ড বা চ্যাট জিপিটি ফ্রি ভার্সন বা পেইড ভার্সন দিয়ে প্যারাফ্রেজ করেন, প্রবলেম নাই। কিন্তু লাইনগুলো যেখান থেকে হুবহু কপি করে আপনার ম্যানুস্ক্রিপ্টে বসান, সেক্ষেত্রে এআই ডিটেকশনের একটা ঝুঁকি তৈরি হয়। তো এই ঝুঁকিটা রিসার্চ আর্টিকেলের ক্ষেত্রে ম্যানেজেবল, মানে রিসার্চ আর্টিকেলের ক্ষেত্রে হচ্ছে যে আপনার ধারণাটা নভেলটি থাকলে হয়, ধারণাটা মৌলিক হলে হয়। লাইনগুলো এআই জেনারেট হইলেও অনেক সময় সমস্যা হয় না। লেকচার নাম্বার 10-এ আমরা কভার করবো কখন প্রবলেম হয় কখন প্রবলেম হয় না। আপাতত মনে রাখেন যে রিসার্চ আর্টিকেলের ক্ষেত্রে প্যারাফ্রেজিংটা এআই দিয়ে করলে সমস্যা নাই রিসার্চ আর্টিকেলের ক্ষেত্রে। এতটুকু মনে রাখেন, কিন্তু আরো অনেক কথা আছে, আমি লেকচার 10-এ বলবো। কিন্তু একাডেমিক যে বিভিন্ন অ্যাসাইনমেন্ট, একাডেমিক থিসিস, যারা এখানে দেশের বাইরে পড়ছেন, সেখানে তো আপনার লেখার মানের উপর মার্কিং হয়, মানে আপনি কতটা ভালোভাবে প্যারাফ্রেজ করতে পারতেছেন, কত ভালো ওয়ার্ড ইউজ করতেছেন। তো একাডেমিক অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি সফটওয়্যার আপনাকে প্যারাফ্রেজ করে দিছে, সেটা আপনি সরাসরি ইউজ করতে পারবেন না। সেক্ষেত্রে আমি পরামর্শ দেবো এটা যে দেখুন আপনাকে চ্যাট জিপিটি একটা প্যারাফ্রেজ করে দিছে, আপনি এবার এইটাকে ফলো করে, এটা হুবহু না লিখে এইটাকে ফলো করে এই লাইনগুলো লিখে ফেলুন। এবার আপনি কিছু টুকটাক কিছু চেঞ্জ করে দেন, তাইলে হইলো। মানে চ্যাট জিপিটি আপনাকে একটা প্যারাফ্রেজের ভার্সন করে দিছে। হুম, চ্যাট জিপিটি ভার্সন করে দিছে, এবার আপনি এইটাকে দেখে আপনি এবার জাস্ট এই লাইনগুলাই এবার জাস্ট দু একটা শব্দ এদিক সেদিক করে আপনি লিখে ফেলুন, তাহলে আপনার এআই ডিটেকশনটা আর হবে না। ঠিক আছে, এটা কিন্তু রিসার্চ আর্টিকেলের ক্ষেত্রে ডিরেক্ট ব্যবহার করলেও তেমন সমস্যা হয় না। কিন্তু আমরা লেকচার 10-এ জার্নালের নিয়ম অনুযায়ী রুলস গুলো একদম টু দা পয়েন্টে দেখবো। তো যারা প্যারাফ্রেজ করতে চান সফটওয়্যার দিয়ে একাডেমিক কাজের বেলায় খুবই সাবধান, আর রিসার্চ আর্টিকেলের বেলায় ইউজ করা যায়, কিন্তু আমরা খুব নিয়মগুলা আপনার ইয়েতে বলবো, ঠিক আছে? তো যেটা বললাম যে টুলস আপনাকে এইভাবে প্যারাফ্রেজ করে দেবে। আর তবে যে মাথা রাখবেন টুলস নিজেও এআই, ফলে এআই স্কোরে একটা ঝুঁকি থাকে। ফলে টুলস আপনাকে যে আউটপুটটা দিচ্ছে এবার এইটা একটু নিজের ভাষায় লিখলেই তাহলে কিন্তু আপনার টেনশন মুক্ত হয়ে যায়। ঠিক আছে, আশা করি প্যারাফ্রেজের বিষয়টা বুঝতে পারছেন। আমি নিজে আগে কুইলবোর্ড ইউজ করতাম, এখনো মাঝে মাঝে ইউজ করি, কিন্তু আমি মাঝে মাঝে এখন চ্যাট জিপিটি ইউজ করি। কিন্তু আমি জানি আমার কোথায় ইউজ করতে হবে কোথায় ইউজ করতে হবে না, ফলে আমার বারটা জানা আছে। ঠিক আছে, প্রয়োজন মতো ব্যবহার করা যায়, ব্যবহার করার কিছু নিয়ম আছে, আমরা লেকচার নাম্বার 10-এ এটা বলবো যে ব্যবহার করলে এটা কোথায় ডিসক্লেমার দিতে হবে ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা বলবো। ওকে, তাহলে প্যারাফ্রেজ কিন্তু সফটওয়্যার ইউজ করে করাটা ইজি, আর নিজে করাটা একটু কঠিন। কিন্তু আস্তে আস্তে আপনারা যখন ক্লাস করবেন কাজ করতে করতে নিজেই অভ্যস্ত হয়ে যাবেন। ঠিক আছে, এই গেল প্যারাফ্রেজের আলাপ। এইবার আমরা কথা বলবো আমাদের আজকের ক্লাসের মেইন টপিক, যেটার নাম হচ্ছে প্লেজারিজম। আজকের ক্লাসের মেইন টপিক যেটার নাম হচ্ছে প্লেজারিজম, এটা নিয়ে এখন কথা হবে। ঠিক আছে, ঠিক আছে। আমি দেখাচ্ছি একটা একটা করে, খেয়াল করুন। আমি আগে ডকুমেন্টটা ক্লিন করে নিই। আচ্ছা, ওকে। তো এখন আমরা প্লেজিয়ারিজম বা লেখাচুরি, এই কনসেপ্ট নিয়ে এখন আমরা কথা বলবো। আচ্ছা, একটু চ্যাট বক্সে জানান তো, মানে আমার ভিডিওটা আপনাদের এখানে ঠিক মতো দেখা যায় কিনা বা কোনায় দেখা যায় কিনা। চ্যাট বক্সে দুই তিনটে জানান, ঠিক আছে? ওকে, আশা করি দেখা যাচ্ছে আর কি। ওকে, একদম বলছেন উইলবোর্ডে পেইড ভার্সনে হিউম্যানাইজ করা যায়।
মোটামুটি 10 থেকে 10% করে দেয়, কিন্তু এটা একটা প্রবলেম আছে দেখেন। বাইপাস জিপিটি, জিরো জিপিটি বা চ্যাট জিপিটি, পেইড ভার্সন, এগুলো দিয়ে প্যারাফ্রেজ করলে আপনার হয়তো এআই স্কোর কমতে পারে টার্নিটিন সফটওয়্যারে, কিন্তু স্টিল মানে টার্নিটিন বা আরো আরো যে অ্যাডভান্স সফটওয়্যার গুলো সেগুলো কিন্তু বুঝে যায় যে কোনটা এআই দিয়ে করা হচ্ছে, বা খালি চোখে অনেক সময় ধরা যায়। তো যেটা বললাম আর কি, যে সবচেয়ে ভালো হয় সফটওয়্যার থেকে আউটপুট নিয়ে নিজের মতো করে একটু চেঞ্জ করা। একাডেমিক টাস্কের ক্ষেত্রে এটা জরুরি, রিসার্চ আর্টিকেলের ক্ষেত্রে খুব বেশি প্রবলেম হয় না, আমি রিসেন্টলি দেখলাম আর কি। ওকে, রাকিবুল প্রশ্ন করছেন চ্যাট জিপিটি ইউজ করে প্যারাফ্রেজ করলাম, সেটা ডিরেক্ট কপি না করে যদি আপনি টাইপ করেন তাহলে কি হবে? ডিরেক্ট কপি করা আর টাইপ করা একই জিনিস, এটার মধ্যে কোনো পার্থক্য নেই। ওকে, আশা করি বুঝতে পারছেন। একদম বলছেন পেইড ভার্সন কোথায় পাওয়া যায়, ওদের ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। এই যে কুইলবোটের অথবা কোনো থার্ড পার্টি থেকে খুব অল্প টাকায় মাসে 100-150 টাকাতেও কিনতে পারবেন আশা করি, যদি প্রয়োজন হয় আর কি। ঠিক আছে, ওকে। তো পেইড ভার্সন নিয়ে এখনই কথা না বলি, আজিজুল আপনি প্রশ্ন করছেন, আমাদের কাছেও কিছু টুলস আছে, সেটা এখনই না বলি, ওটা পরে চাইলে নিতে পারবেন। আচ্ছা, তো এইবার আমরা প্লেজারিজম নিয়ে কথা বলি। প্লেজারিজম আমাদের আছে ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, কারণ এইটার সাথেই অন্যান্যগুলো জড়িত বলে অন্যগুলা শেষ করা হয়েছে। প্রথম কথা হলো প্লেজারিজম মানে কি? প্লেজারিজম মানে হচ্ছে আমরা যখন কারো কাছ থেকে কোনো তথ্য নেই বা কোনো আইডিয়া নেই, কিন্তু ক্রেডিট না দেই তখন এটাকে বলে প্লেজারিজম। আবার বলছি, আমরা কারো কাছ থেকে যদি কোনো তথ্য নেই বা কোনো আইডিয়া নেই, কিন্তু যদি ক্রেডিট না দেই, এটাকে বলে হচ্ছে প্লেজারিজম। এবং প্লেজারিজমের অনেকগুলো টাইপ আছে, এই টাইপগুলো নিয়ে এখন কথা বলবো। প্লেজারিজম শব্দটা আসছে ল্যাটিন শব্দ প্লেজারাস থেকে। আহ প্লেজারাস মানে হলো কিডন্যাপ করা। মানে এই যে কাউকে কিডন্যাপ করা মানে কি, আপনি আরেকজনের বাচ্চাকে নিয়ে যে কিডন্যাপ করতেছেন, এইটা যেমন অপরাধ, প্লেজারিজমটাও ঠিক তেমন একটা অপরাধ। ঠিক আছে, আচ্ছা একটু বলবেন তো, ডকুমেন্ট এইভাবে থাকলে আপনাদের সুবিধা নাকি আগের মতো থাকলে সুবিধা? একটু চ্যাট বক্সে জানান তো দেখি। মানে ধরেন এই ডকুমেন্টটা এইভাবে থাকলে সুবিধা দেখতে, নাকি আমি যদি বড় করি এইভাবে, এই যে এইভাবে যদি বড় করি, এভাবে এভাবে দেখলে সুবিধা, বলেন তো? ওকে, আগের মতো থাকলে মনে হয় সুবিধা। ঠিক আছে, ওকে। তো আমরা এখন প্লেজারিজম নিয়ে কথা বলবো। এটা হাওয়ার্ড ইউনিভার্সিটির শিট, ওদের থেকে পিডিএফ নাও, এই পিডিএফটা আপনাকে দিয়ে দেওয়া হবে। অনেকে বলতে পারেন ভাই এগুলো খুব সহজ জিনিস কেন দেখাচ্ছেন, কিন্তু দেখুন এটা গুরুত্বপূর্ণ বলেই কিন্তু হাওয়ার্ড ইউনিভার্সিটিও তাদের শিক্ষার্থীদেরকে এগুলা শেখাচ্ছে। ওকে, তো এখানে বললো যে আপনি ইন্টেনশনালি অথবা আনইনটেনশনালি, আপনি বুঝে হোক না বুঝে হোক প্লেজারিজম করলে আপনাকে কড়া শাস্তির মুখোমুখি হতে হবে। এবং বলা আছে যে ইট ডাজেন্ট ম্যাটার ওয়েদার দ্য সোর্স ইজ এ পাবলিশড অথর, আনাদার স্টুডেন্ট, এ ওয়েবসাইট উইজাউট ক্লিয়ার অথরিটি, বলে যে আপনি যার কাছ থেকে তথ্য নিচ্ছেন সেটা কি কোনো পাবলিশড আর্টিকেল বা কোনো স্টুডেন্ট বা কোনো ওয়েবসাইট যেখানে অথরশিপ দেওয়া নাই। মানে সোজা কথা, যেই জিনিসটা আপনার না সেখান থেকে কোনো আইডিয়া বা তথ্য নিলে আপনাকে ক্রেডিট দিতে হবে। এবং এইটা আপনি ইন্টেনশনালি করেন বা অ্যাক্সিডেন্টালি করেন, এই ভুলটা যদি আপনি করেন তাহলে এটা আনঅ্যাকসেপ্টেবল। এটা হাওয়ার্ডের শিটে খুব ক্লিয়ারলি বলা আছে। ওকে, এইবার প্লেজিয়ারিজমের কিছু প্রকারভেদ আছে, মানে প্লেজিয়ারিজমের কিছু টাইপ আছে, এই টাইপগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। এগুলো শিটেও আছে, হার্ভার্ডের এখানেও এরা দিছে। প্রথমটা হলো ভার্বাটিম প্লেজিয়ারিজম, আমরা একটা একটা করে কভার করছি। প্রথমটা হলো ভার্বাটিম প্লেজিয়ারিজম। তো ভার্বাটিম প্লেজারিজম মানে কি? ভার্বাটিম প্লেজারিজম মানে হচ্ছে ভার্বাটিম প্লেজারিজম মানে হচ্ছে কারো কাছ থেকে কোনো তথ্য আপনি হুবহু নিয়ে নিচ্ছেন। কারো কাছ থেকে কোনো তথ্য হুবহু, মানে হুবহু কপি করা যেটাকে বলে, এটাকে বলে ভার্বাটিম প্লেজারিজম। উনি যেই ল্যাঙ্গুয়েজ ইউজ করছে আপনিও একই ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন, এটাকে বলে ভার্বাটিম প্লেজারিজম। এইটা অনেক বড় একটা অপরাধ, এইটা অনেক বড় একটা অপরাধ। ঠিক আছে, আমরা যদি ভার্বাটিম প্লেজারিজমের উদাহরণ দেখাই, আমরা একটু পরে উদাহরণ দেখাবো, বা চাইলে এখনো দেখাইতে পারি, দাঁড়ান দেখাচ্ছি। খেয়াল করুন, এই যে এটা হচ্ছে একটা টার্মনেটিনের আউটপুট, হ্যাঁ। স্ক্রিনে আমরা যেটা দেখাচ্ছি এটা একটু পরে প্র্যাকটিক্যালি দেখাবো। তো খেয়াল করুন এখানে এই যে যে লাইনগুলা কালার হয়ে আছে, এই লাইনগুলা খেয়াল করেন। এই লাইনগুলো একজনের কাছ থেকে কপি করা হয়েছে, এই যে এই লাইনগুলো একজনের কাছ থেকে কপি করা হয়েছে, কিন্তু এখানে কোনো রেফারেন্স নাই। হুবহু কপি করা হয়েছে কিন্তু কোনো রেফারেন্স নাই। তাহলে এটা হচ্ছে ভার্বাটিম প্লেজারিজম। আপনি হুবহু কপি করছেন কিন্তু কোনো রেফারেন্স দেন নাই, এটা হচ্ছে ভার্বাটিম প্লেজারিজম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো হার্ভার্ডের এই শীটটা কেন ভালো? ওরা খুব সুন্দর মতো, মানে ওরা এমন ভাবে বুঝায় যে না বুঝানোর কোনো উপায় নেই। ওরা বলছে দেখেন, এই যে সোর্স ম্যাটেরিয়ালস, মানে এই প্যারাগ্রাফ
আর এটা কিভাবে নিলে, মানে কিভাবে আপনার গবেষণায় ব্যবহার করলে প্লেজারিজম হবে আর কিভাবে ব্যবহার করলে প্লেজারিজম হবে না, ওরা কিন্তু বলে দিছে। দেখেন, এখানে বললো যে এই গবেষক নিজে থেকে 2 লাইন লিখছে, কিন্তু নিজে থেকে 2 লাইন লিখার পরে বাকিগুলা ঠিক আগের সোর্স থেকে হুবহু কপি করে দিছে। বাকিগুলো আগের সোর্স থেকে হুবহু কপি করে দিছে। তাহলে এখানে কোনো রেফারেন্স দিছে সে, সে কোনো রেফারেন্সও দেয়নি। তাহলে এটা একটা বারবাটিম প্লেজারিজম। আমরা কি বারবাটিম প্লেজারিজমটা বুঝছি এখানে যারা আছি? বারবাটিম প্লেজারিজম আমরা বুঝছি কিনা? আশা করি ক্লিয়ার। এই ভার্সনটা সবারই ক্লিয়ার হওয়ার কথা, কারণ এটা ইজি। ওকে, এখানে খুব সুন্দর মতো উদাহরণগুলা দেওয়া আছে, আমার এই জন্য এই শীটটা খুব ভালো লাগে, যে উদাহরণগুলা দেওয়া আছে আর কি। ঠিক আছে, ওকে। এবং ওরা এটাও বলে দিছে যে ঠিক কিভাবে লিখলে সেটা প্লেজারিজম হতো না। দেখেন, এই যে এটা বলছে যে যদি গবেষক এইভাবে লিখতো যে হ্যাঁ, মোরশেদ 2022, একটু এটা আমি ল্যাপটপটা চার্জে লাগাবো, সরি একটু অপেক্ষা করি। আচ্ছা, দেখুন কিভাবে লিখলে হতো না। এই যে এখানে লেখা আছে যে যদি সঠিকভাবে রেফারেন্সিং করতো এবং নিজের ভাষায় লিখতো তাহলে কিন্তু এটা প্রবলেম হতো না। ঠিক আছে, সঠিকভাবে রেফারেন্সিং করা আছে, দেখ সঠিকভাবে রেফারেন্সিং করছে, আবার লাইনগুলোকে প্যারাফ্রেজ করছে। অথবা অথবা সঠিকভাবে সঠিকভাবে রেফারেন্সিং করছে এবং লাইনগুলোকে কোটেশন দিয়ে হুবহু রাখতে পারবে। মানে লাইনগুলো যদি কোটেশনের মধ্যে থাকতো তাহলে কিন্তু হুবহু রাখলেও সমস্যা ছিল না। আপনারা কি এটা বুঝছেন? তার মানে হয় প্যারাফ্রেজ করব প্লাস সাইটেশন করব, অথবা কোটেশন করব প্লাস সাইটেশন করব। সাইটেশন করতে হবে, কারো কাছ থেকে তথ্য নেওয়ার ফান্ডামেন্টাল রুলস হলো সাইটেশন করতে হবে। আশা করি ওকে, রাইট। আশরাফুর, আপনি ঠিকই বলছেন, হুবহু কারো কাছ থেকে তথ্য নেওয়াটাকে বলে ভার্বাটিম প্লেজারিজম। ওকে, এবার আমরা 2 নাম্বারটাতে আসি। 2 নাম্বারটাকে বলে মোজাইক প্লেজারিজম। মোজাইক প্লেজারিজম। ওকে, মোজাইক প্লেজারিজম মানে সোজা কথায় বললে ডালে চালে খিচুড়ি। ডালে চালে খিচুড়ি মানে কি? মানে হচ্ছে আপনি একটা লাইন এক জায়গা থেকে কপি না করে কয়েক জায়গা থেকে কপি করতেছেন। একটা লাইন এক জায়গা থেকে কপি না করে কয়েক জায়গা থেকে কপি করতেছেন। এটাকে বলে মোজাইক প্লেজারিজম। আমি গত ব্যাচে বলছি, সৈয়দ মুস্তফা আলীর একটা হাস্যরসাত্মক উক্তি আছে এমন, যে এক জায়গা থেকে নিলে চুরি আর 10 জায়গা থেকে নিলে সাহিত্য। ঠিক তেমনি এরকম সাহিত্য যদি কেউ রিসার্চ আর্টিকেলে করতে চান তাহলে কিন্তু আপনাকে ডিসকোয়ালিফাইড করা হইতে পারে। ঠিক আছে, মোজাইক প্লেজারিজম মানে আপনি অল্প অল্প করে কপি করতেছেন, কিন্তু এক জায়গা থেকে না, কয়েক জায়গা থেকে কপি কপি করতেছেন। ফলে হয়তো আপনার যারা পেপারটা ইভ্যালুয়েট করবে তারা খালি চোখে হয়তো ধরা পড়বে না, কিন্তু সফটওয়্যারে ধরা পড়বে। ঠিক আছে, তাহলে কয়েক জায়গা থেকে আপনি নিচ্ছেন, এটাকে বলা হচ্ছে মোজাইক প্লেজারিজম। আপনার কি আমার কথা বুঝতে বুঝতে পারছেন? এখানে এরা এক্সাম্পল দিয়ে দেখেন, এই যে সোর্স 1 একটা আর্টিকেল, সোর্স 2 আর একটা আর্টিকেল, এবং এখানে কয়েক জায়গা থেকে, এখানে দেখেন মানে চার চার পাঁচটা রেফারেন্স, মানে এই প্যারার মধ্যে 4-5টা রেফারেন্স আছে। হ্যাঁ, আচ্ছা, আজকে স্ক্রিনটা টাইম মতো মিলতেছে? আমার মতে মিলার কথা। আর আজকে আমরা খুব বেশি উইন্ডো ওপেন করে রাখিনি, আজকে কিন্তু অনেকটাই মেলার কথা আর কি। এবং আমি এর ডকুমেন্টটাও কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, ওকে। টপ ইউনিভার্সিটি শিট গুলা পড়া মানে কি, যে আমরা মানে যুগের যে ডিমান্ড সেটা আমরা ঠিকঠাক মতো ফুলফিল করতেছি, আমরা পিছিয়ে নেই আর কি। হ্যাঁ, ওকে। দেখেন, এই যে প্যারাটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রায় প্রায় 4-5টা বা 6টা সোর্স এখানে আছে। 6টা সোর্স এখানে আছে, কিন্তু একজন গবেষক তিনি করলো কি খেয়াল করুন, তিনি এই লাইনগুলা নিয়ে জাস্ট একটা সোর্সকে উনি ক্রেডিট দিছে। দেখেন, উনি একটা সোর্সকে দিছে ক্রেডিট, কিন্তু বাস্তবে এই লাইনগুলা ছিল প্রায় 5-6টা পেপারের লাইন। 5-6টা পেপারের লাইন। এই ভুলটা কিন্তু এখানে অনেকে করবেন। অনেকে করেন কি, মোর্শেদ আলমের পেপারে 10টা লাইন পাইছি, 10টা লাইন কপি করে মোর্শেদ আলমকে ক্রেডিট দেয়। উত্তর হচ্ছে না, মোর্শেদ আলম নিজেই যদি 5-6 জায়গায় ক্রেডিট দেয়, আপনার দেওয়া লাগবে, নাহলে এটা মোজাইক প্লেজারিজমের আন্ডারে পড়বে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আপনারা আমার কথা বুঝছেন যেখানে প্রবলেমটা কি? মানে এই লাইনগুলা বিভিন্ন পেপারে ছিল, কিন্তু এখানে ক্রেডিট দেওয়া হয়েছে মাত্র একটা পেপারকে। সো এটা হচ্ছে মোজাইক প্লেজারিজম। ঠিক আছে, আশা করি 2 নাম্বার প্লেজারিজমটা বুঝতে পারছেন। এর এখানে খুব সুন্দর সুন্দর উদাহরণ দিছে। আরেকটা হলো প্যারাফ্রেজিং প্লেজারিজম। প্যারাফ্রেজিং প্লেজারিজম সহজ কথায় বললে আপনি কারো কাছ থেকে তথ্য নিয়ে
সেটা নিজের ভাষায় নিয়ে, মানে কারো কাছ থেকে তথ্য নিছেন, সেই তথ্যগুলা নিজের ভাষায় লিখছেন, নিজের ভাষায় লেখার পরে আপনি আর কাউকে ক্রেডিট দেন নাই, এটাকেই বলে প্যারাফ্রেজিং প্লেজারিজম। মানে আপনি প্যারাফ্রেজ করে আর ক্রেডিট দেন নাই, ঠিক আছে? যেমন ধরেন রবীন্দ্রনাথের ছুটি গল্পটা আমি পড়লাম, আমি করলাম কি, একই সেটিং রেখে, ধরেন গল্পের একটা চরিত্র ছিল বলাই, ঠিক আছে, আমি বলাইয়ের নামটা চেঞ্জ করে দিলাম। বা ধরেন হৈমন্তী গল্প, অপুর জায়গায় তপু, হৈমন্তীর জায়গায় শ্রাবন্তী, এরকম কিছু নাম দিয়ে আমি এটা কপি করে ফেললাম। আমাদের বাংলাদেশি মুভিগুলা যেমন হয় আর কি, ঠিক আছে, সেগুলা হুবহু তামিল মুভি বা অনেক হিন্দি মুভির সাথে মিলে যায়, সবগুলা না কিন্তু কিছু কিছু মিলে যায়। তো এটাকে বলে প্যারাফ্রেজিং প্লেজারিজম, মানে আমি প্যারাফ্রেজ করছি কিন্তু ক্রেডিট দেই নাই। এটাকে বলে প্যারাফ্রেজ, কারণ আপনি প্যারাফ্রেজিং করলেও স্টিল আপনাকে ক্রেডিট দিতে হবে। আমার কথা কথা বুঝছেন? মানে আপনি প্যারাফ্রেজ করলেও স্টিল আপনাকে ক্রেডিট দিতে হবে। খেয়াল করুন, এই যে এখানে এরা খুব সুন্দর উদাহরণ দিছে, সোর্স ম্যাটেরিয়ালস। এই যে এই আর্টিকেলটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই আর্টিকেল থেকে এই লাইনগুলা কেউ একজন নিছে, কিন্তু উনি নিয়ে নিজের ভাষায় লিখে তখন কিন্তু আর কাউকে রেফারেন্স দেয় নাই, দেখেন, আর কাউকে রেফারেন্স দেয় নাই। তো এটা কিন্তু একটা বড় প্রবলেম, দেখছেন, আর কাউকে রেফারেন্স দেয় নাই, এটা একটা বড় প্রবলেম। কিন্তু এটা সঠিক হতো কখন, যদি উনি এটাকে সঠিকভাবে রেফারেন্সিং করতো, তাহলে এটা সঠিক হতো আর কি, ঠিক আছে, ঠিক আছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, ঠিক আছে। এই দেখছেন, যদি উনি অ্যাকসেপ্টেবল ভার্সন কখন হতো, যদি উনি সঠিকভাবে রেফারেন্সিং করতো, দেন প্যারাফ্রেজ করতো। তার মানে একটা ফান্ডামেন্টাল রুলস হলো, প্যারাফ্রেজ করলেও ক্রেডিট দিতে হবে, ঠিক আছে, প্যারাফ্রেজ করলেও আপনাকে ক্রেডিট দিতে হবে। নাইলে আপনি বিদ্রোহী কবিতার কিছু শব্দ চেঞ্জ করে নিজের নামে চালিয়ে দিতে পারতেন, ঠিক আছে, কিন্তু না, রিসার্চে এটা করা যাবে না। তাহলে আমরা তিন টাইপের প্লেজারিজম শিখলাম সোফার। একটা হলো বারবাটিম প্লেজারিজম, বা যেটাকে হুবহু প্লেজারিজম বলে। আর একটা হচ্ছে মোজাইক প্লেজারিজম, মানে বিভিন্ন সোর্স থেকে এক লাইন দুই লাইন করে নিয়ে আসা, এটাকে বলে মোজাইক প্লেজারিজম। আর আরেকটা এখন পড়লাম যে প্যারাফ্রেজিং প্লেজারিজম, মানে প্যারাফ্রেজ করার পরে আর যদি কোনো ক্রেডিট দেওয়া না হয়, এটাকে বলা হচ্ছে প্যারাফ্রেজিং প্লেজারিজম, ঠিক আছে। আমরা এই তিনটা জিনিস শিখলাম। এবার আমরা আরো আরো কিছু শিখি। আরেকটা জিনিস এখানে জানি না আছে কিনা, একটা আছে অ্যাক্সিডেন্টাল প্লেজারিজম। অ্যাক্সিডেন্টাল প্লেজারিজম মানে কি? অ্যাক্সিডেন্টাল প্লেজারিজম মানে ভুল করে প্লেজারিজম করা। এটা আসলে কেমন? মানে এটা কি এমন যে, আমরা একটা ছোটবেলায় একটা জোকস পড়ছিলাম যে, কেউ একজন চুরি করতে গেছে, তো হাতে নাতে ধরা খাইছে, মানে আরেকজনের পকেটে হাত ঢুকাই দিছে। তোমার উনি বলছে এটা তো আমি ভাবছি আমার পকেট, ঠিক আছে। তো ব্যাপারটা কি এমন যে ভুল করে কারো লেখা চুরি করা? উত্তর হচ্ছে এটা না। আমরা রেফারেন্সিংটা কেয়ারফুলি করি, তবু মাঝে মাঝে রেফারেন্সিং করতে গিয়ে আমরা সঠিক অতর্কে অনেক সময় ক্রেডিট দেওয়া হয় না। বিশেষ করে সেকেন্ড, মানে আমি পাইছি অমুকের ব্যাপারে, অমুক পাইছে তমুকের ব্যাপারে, এরকম কিছু কেসে ধরেন 100টা রেফারেন্সের মধ্যে একটা দুইটা বা তিনটা রেফারেন্স এমন হইতে পারে যে সঠিক সোর্সকে আপনি ক্রেডিট দেন না, মানে ক্রেডিট দিছেন কিন্তু হয়তো সেটা অন্য অথর পাইছে। তার মানে বোঝা যায় যে এখানে রিসার্চারের কোনো মানে কোনো খারাপ ইন্টেনশন ছিল না, মানে এটা একটা মানবিক ভুল, উনি অন্য একটা অথরকে ক্রেডিট দিয়ে দিছে, অন্য আর্টিকেলকে। তো এই ভুলগুলা জার্নাল বা একাডেমিয়াতে এগুলো হচ্ছে টলারেবল, এগুলা মানে ঠিক করার সুযোগ দেয়, বা এটাকে খুব বড় অপরাধ হিসাবে গণ্য করা হয় না। মানে এই রেফারেন্সিং এ যদি আপনি অন্য অথরকে ক্রেডিট দিয়ে দেন, অন্য আর্টিকেলকে ক্রেডিট দিয়ে দেন, এটাকে বলে অ্যাক্সিডেন্টাল প্লেজারিজম। আশা করি বুঝতে পারছেন, ওকে। আরটা আছে সেলফ প্লেজারিজম। সেলফ প্লেজারিজম মানে কি? সেলফ প্লেজারিজম মানে কি? ওকে, উত্তর হচ্ছে যে নিজের লেখা নিজেই চুরি করা। নিজের লেখা নিজেই চুরি করা। এইটা মানে এটা গল্প মনে পড়তেছে, আপনাকে বলি তো। এটা হচ্ছে আমাদের এলাকায় একবার, একবার কি গতবারই, মানে একজনের খুব, মানে অনেক ভরি স্বর্ণ চুরি হয়েছে, বুঝছেন। তো পরে আসলে মানে কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। পরে দেখা গেল যার ঘরে চুরি হয়েছে সেই নিজেই হচ্ছে এটা এক জায়গায় লুকাই রাখছে, এবং পরে এটা কনফেস করছে আর কি, মানে হয়তো বিক্রি করে দেওয়ার জন্য আর কি। এরকমটা আমাদের হয় অনেক অনেক সময়, ঠিক আছে। এমনও নিউজ দেখেছি যে নিজেই নিজেকে অপহরণ করে বাবার কাছ থেকে মুক্তিপণ দাবি করছে, ঠিক আছে। সো এগুলো আমাদের সোসাইটিতে যেমন ঘটে। তো রিসার্চের ক্ষেত্রে সেলফ প্লেজারিজম বলতে বোঝায়, ধরুন মনে করেন আপনি ক্লাইমেট চেঞ্জ নিয়ে গবেষণা করেন, আপনি ক্লাইমেট চেঞ্জ বিষয়ক একজন গবেষক, নিশ্চয়ই আপনার এই বিষয়ক আরো অনেক আর্টিকেল বা অনেক বইপত্র আপনার আছে। তো আপনি নতুন একটা আর্টিকেল যখন লিখতে যাবেন, প্রসঙ্গক্রমে
আপনার পূর্বের আর্টিকেল গুলা থেকেও তো আপনার তথ্য নেওয়া লাগতে পারে, মানে আপনার পটেনশিয়াল যে সোর্স, সেটার মধ্যে আপনার নিজের আর্টিকেলও তো থাকতে পারে, তাই না? তো প্রশ্ন হইলো যে নিজের পূর্বের আর্টিকেল বা নিজের পূর্বের বই থেকে যদি আমরা তথ্য নেই, তাহলে ক্রেডিট দেওয়া লাগবে কিনা? উত্তর হচ্ছে লাগবে। সহজ কথা, লাগবে, এবং অ্যাজ ইউজুয়াল নিয়মে আপনি ক্রেডিট দেবেন। মানে আপনার নিজের আর্টিকেল, যেটা পূর্বে অন্য কোনো বই বা অন্য কোথাও পাবলিশ হয়েছে, সেখান থেকে তথ্য নিলে আপনাকে ক্রেডিট দিতে হবে। এটাকে বলে সেলফ প্লেজারিজম। যদি আপনি এটা না দেন, তাহলে এটাও কিন্তু প্লেজারিজম হিসাবে গণ্য হবে, কারণ আপনি জানেন এটা আপনার লেখা, আমি যে রিডার, আমি কি জানি যে এটা আপনার লেখা? ওকে, এটা হলো সেলফ প্লেজারিজম, ঠিক আছে? এবং সেলফ প্লেজারিজমের সাথে সম্পর্কিত কিছু বিষয় আছে, এগুলো একটু দেখাই। এগুলা একদম ডাইরেক্ট প্লেজারিজমের সাথে সম্পর্কিত না, কিন্তু সেলফ প্লেজারিজমের কিছু মানে শাখা আছে আর কি। আমি জাস্ট শর্টকাটে বলে দিই। একটা হলো ডুপ্লিকেট পাবলিকেশন। ডুপ্লিকেট পাবলিকেশন মানে আপনার একটা আর্টিকেল আপনি 5 জায়গায় পাবলিশ করছেন, এটাকে বলে ডুপ্লিকেট পাবলিকেশন। আপনার হয়তো পদোন্নতির জন্য 5টা পেপার দরকার, আপনি একটা পেপারের কাজ করেই 5 জায়গায় পাবলিশ করে 5টা পেপারের ক্রেডিট নিয়ে নিছেন। এটাকে বলে ডুপ্লিকেট পাবলিকেশন। এটা একটা বড় অপরাধ। কোনো একটা আর্টিকেল একের অধিক জায়গায় পাবলিশ করা যায় না, ঠিক আছে? একটা আর্টিকেল এক জায়গায় পাবলিশ করা যায়, একটা জার্নালে জমা দিয়ে সেখান থেকে যদি রিজেক্ট হয়, তাহলে আরেকটা জার্নালে জমা দেওয়া যায়। কারণ অনেক কথা বলতে পারেন, কেন ভাই আমি যদি আমার আর্টিকেলটা 10টা জার্নালে জমা দিই, দেন যেটাতে অ্যাকসেপ্ট হয় ওটাতে পাবলিশ করবো, বাকিগুলাতে আর পাবলিশ করবো না, তাইলে তো হয় না? এটাও প্রবলেম, কারণ আপনি 10 জায়গায় যখন পেপারটা জমা দেবেন, আপনার এই পেপারটার পেছনে 10টা জার্নালের প্রায় 30-40 জন লোক পরিশ্রম করবে, আর আপনি শুধু শুধু ওদেরকে খাটাবেন, তা তো হয় না। অর্থাৎ মানে এইটা একটা একাডেমিক মিসকন্ডাক্ট বলতে পারেন, মানে এথিক্যালি ঠিক না। তো একটা আর্টিকেল একটা জার্নাল আমরা জমা দেবো, ওখান থেকে রিজেক্ট হলে অন্য জায়গায় জমা দিতে পারবেন, ঠিক আছে? তো ডুপ্লিকেট পাবলিকেশন করা যাবে না, এটা একটা বড় অপরাধ। এর বাইরে আপনি হয়তো আগে একটা আর্টিকেল পাবলিশ করেছেন, সেটার সাথে সামান্য কিছু যুক্ত করে আরেকটা আর্টিকেল পাবলিশ করতে পারবেন না। এটাও একটা সেলফ প্লেজারিজমের অন্তর্ভুক্ত। বাংলাদেশে একজন গবেষক আছে, উনি ইতিহাসের বইটই লেখেন, আমি নামটা বলতেছি না। তো আমার কাছে মনে হয় আমি যতবার ফেসবুক স্ক্রল করি, ততবার ওনার একটা নতুন বই জন্ম নেয়, ঠিক আছে? তো আমি নামটা বলতেছি না, কিন্তু উনি বাংলাদেশের যে টপ লেভেলের পলিটিক্যাল ফিগার, সবাইকে নিয়েই ওনার বই আছে, এবং দুদিন বাদে বাদে উনি বই বের করে, মানে বিভিন্ন, আমি নাম বললে চিনে যাবেন, 12 হিন্ট দিলে চিনে যাবেন। তো ওনার ক্ষেত্রে হয় কি, আমি দেখছি যে ওনার একই লেখা, দেন সামান্য কিছু যুক্ত করে আরেকটা বই লিখে। অথচ চাইলে উনি ওনার এই 15টা বই মিলে একটা বই করতে পারতো বা 2টা বই করতে পারতো। এটাকে বলে আগমেন্টেড পাবলিকেশন, মানে পূর্বের বইয়ের সাথে সাথে সামান্য কিছু যুক্ত বা বিযুক্ত করে নতুন একটা আর্টিকেল করা। এটাকে বলে আগমেন্টেড পাবলিকেশন, এটাও সেলফ প্লেজারিজমের একটা টাইপ। আরেকটা হলো সিগমেন্টেড পাবলিকেশন। সিগমেন্টেড পাবলিকেশন মানে আপনি একটা মোটা বই লিখছেন বা আর্টিকেল লিখছেন, সেটাকেই আবার এখন 3-4টা আর্টিকেলে রূপান্তর করতেছেন। উল্টাটা আর কি, মানে বড় একটা আর্টিকেল লিখছেন, সেটাকে আবার 4টা ভাগে ভাগ করে পাবলিশ করতেছেন। তো এটাও করা যাবে না, এটাকে বলে সিগমেন্টেড পাবলিকেশন। হ্যাঁ, শুধু করা যাবে যারা এখানে থিসিস করতেছেন, পিএইচডি করতেছেন। চাইলে প্রতিটা অবজেক্টিভ নিয়ে আলাদা আলাদা পেপার করা সম্ভব, সেটা ভিন্ন হিসাব। কিন্তু আমি যেটা বলতেছি, একটা আর্টিকেল পাবলিশ করে ফেলছেন, সেটাকে আবার ভাগ করে করে কয়েকটা ভার্সনে পাবলিশ করতে পারবেন না। যাই হোক, আমরা সেলফ প্লেজারিজম নিয়ে আর এত ডিটেলস না যাই। তো যেটা বললাম যে প্লেজারিজমের এরকম অনেকগুলো টাইপ আছে, আমরা হার্ভার্ডের শিটটা দিয়ে দেবো, তা আপনি খুব ইজিলি বুঝতে পারবেন বিভিন্ন টাইপ। ইভেন এমআইটি এর যে হ্যান্ডবুক, এমআইটি এর হ্যান্ডবুকও কিন্তু এই বিষয়গুলো খুব সুন্দর মতো দেওয়া আছে, এবং এটা খুব মানে উদাহরণ দিয়ে দিয়ে বুঝায় যে কখন, মানে উদাহরণ দেয় আর কি, যে কখন এটা মানে কখন এটা প্লেজারিজম হবে, কখন প্লেজারিজম হবে না। এগুলো খুব সুন্দর মতো উদাহরণ দিয়ে দিয়ে বোঝায়, ঠিক আছে? এক্সাম্পল দিয়ে দিয়ে আমি এই ডকুমেন্টগুলো আপনাদেরকে দিয়ে দেবো, ওকে? তো আমরা প্লেজারিজমে ছিলাম। তো এখন কথা হলো যে প্লেজারিজমের কনসেপ্ট আমাদের ক্লিয়ার, প্লেজারিজমের বিভিন্ন টাইপ আমাদের ক্লিয়ার। আপনাদেরকে যদি প্রশ্ন করি যে বলেন তো, জার্নালগুলোতে বা বিভিন্ন থিসিস করতে গেলে কত% প্লেজারিজম অ্যাকসেপ্ট করে, কি কমেন্টে বলতে পারবেন? কত% প্লেজারিজম? হ্যাঁ, পিডিএফ গুলো আমি দিয়ে দিয়ে দেবো আপনাদের জন্যই তো এগুলো নামাইছি। কত% প্লেজারিজম অ্যাকসেপ্ট করে, কারো কি ধারণা আছে? বা অন্য কোনো অল্টারনেটিভ থট থাকলে বলতে পারেন। ওকে, কেউ 10%, কেউ 20%, এবং পার্সেন্টেজ লিখতেছেন। ওকে ওকে, আপনারা দেখবেন থিসিস করতে গেলে বলে দেয় যে এত% অ্যাকসেপ্টেড, কত% অ্যাকসেপ্টেড। আমরা যদি পিওর একাডেমিক লেন্সে চিন্তা করি, পিওর একাডেমিক লেন্সে চিন্তা করি, আপনারা একটু বুঝেন। প্লেজিয়ারিজম মানে লেখাচুরি। প্লেজারিজম মানে লেখাচুরি। আপনার কি মনে হয় প্লেজারিজম মানে যদি লেখাচুরি হয়, তাহলে 10% কি অ্যাকসেপ্ট হওয়ার কথা? ব্যাপারটা কি এমন যে 100 পেজের একটা আর্টিকেল 10 পেজ
চুরি করা যাবে, অন্যের কাছ থেকে অনুমতি না নিয়ে নেওয়া যাবে? মানে আপনাদের কি মনে হয় যে মানে প্লেজারিজম বলতে আমরা যা বুঝি সেটা কি 1%ও অ্যাকসেপ্ট হওয়ার কথা? আমরা যদি কমন সেন্স দিয়ে চিন্তা করি, উত্তর হচ্ছে 1% অ্যাকসেপ্ট হওয়ার কথা না। প্লেজারিজম কখনোই পারমিটেড না। তাহলে বলতে পারেন কেন ভাই, বিভিন্ন জার্নালে যে লেখা লেখা থাকে, বা আমি তো থিসিস করছি আমার স্যাররা তো বলছে 15% অ্যাকসেপ্টেড, সেটা কি? উত্তর হচ্ছে সেটা হলো সিমিলারিটি। সিমিলারিটি হচ্ছে জার্নাল ভেদে বা ইউনিভার্সিটি ভেদে 10%, 15% বা 20-25% পর্যন্ত অ্যালাউ করা হয়, সেটা হলো সিমিলারিটি। সিমিলারিটি এবং প্লেজারিজমের মধ্যে পার্থক্য আছে। সিমিলারিটি এবং প্লেজারিজমের মধ্যে পার্থক্য আছে, খেয়াল করুন। খেয়াল করুন, স্ক্রিনে আপনারা যে আর্টিকেলটা দেখতে পাচ্ছেন, যেখানে আমি মার্ক করে রাখছি, যেখানে আমি মার্ক করে রাখছি, এখানে অন্যের কাছ থেকে হুবহু তথ্য নেওয়া হয়েছে কিন্তু ক্রেডিট দেওয়া হয়নি। অন্যের কাছ থেকে হুবহু তথ্য নেওয়া হয়েছে কিন্তু ক্রেডিট দেওয়া হয় নাই। এটাকে বলে প্লেজারিজম, মানে পি। এটাকে বলে প্লেজারিজম। কিন্তু এই প্যারাটা খেয়াল করেন তো, এই প্যারাটা, ডিসকাশনের প্যারাটা, এই প্যারাটা খেয়াল করেন। এখানে অন্যের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে, ক্রেডিটও দেওয়া হয়েছে, ক্রেডিট দেওয়া হয়েছে, কিন্তু প্যারাফ্রেজ করা হয় নাই। প্যারাফ্রেজ মানে লাইনগুলো হুবহু লিখে দিছে, প্যারাফ্রেজ করে নাই। তাহলে অন্যের কাছ থেকে হুবহু তথ্য নিছে কিন্তু প্যারাফ্রেজ করে নাই। ফলে এখানে যেটা আসছে এটাকে বলে সিমিলারিটি। মানে অন্যের লেখার সাথে আপনার লেখা মিলে গেছে। কিন্তু এটাকে কি আমরা প্লেজারিজম বলবো? নর্মালি এটাকে আমরা প্লেজারিজম বলবো না। এক্সাক্ট প্লেজারিজম বলতে আমরা যা বুঝি আর কি একাডেমিক্যালি। তো সোজা কথায় বললে যে 10, 10, 15, 20% অ্যাকসেপ্ট করা হয় সিমিলারিটি। এটা অ্যাকসেপ্ট করা হয় কেন আমরা একটু পরে বুঝবো যখন সফটওয়্যারের মেকানিজম দেখবো। অনেক সময় সফটওয়্যার কিছু কমন শব্দকেও ধরে বলে, যেমন ধরেন বাংলাদেশ, এই শব্দটা কি আপনি চেঞ্জ করতে পারবেন? তখন সময় সফটওয়্যার এরকম ছোটখাটো শব্দগুলোকে ধরে বসে। এই ধরে বসার কারণেই কিছু পার্সেন্টেজ অ্যালাউ করে জার্নালগুলো বা একাডেমিক প্রতিষ্ঠানগুলো, হ্যাঁ, 5%, 10%, 20% এরকম অ্যালাউ করা হয়। তাহলে আপনারা, আশা করি এটা ক্লিয়ার যে প্লেজারিজম কিন্তু 1%ও অ্যালাউ না। প্লেজারিজম বলতে আমরা যেটা বুঝি লেখাচুরি, এটা 1% অ্যালাউ না। অ্যালাউ যেটা করে এটাকে বলে সিমিলারিটি। ওকে, এখন বলতে পারেন ভাই এই যে আপনি আউটপুটটা দেখাচ্ছেন এটা কোন সফটওয়্যার দিয়ে পাবো বা আমরা কিভাবে করব? হুম, উত্তর হলো প্লেজারিজম চেক করার ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো সফটওয়্যার আছে। এই অনেকগুলো সফটওয়্যারের মধ্যে যেমন যেমন ধর টার্নিটিন দিয়ে চেক করা যায়, আইথেন্টিকেট দিয়ে চেক করা যায়, আরো অনেক সফটওয়্যার দিয়ে করা যায়। কিন্তু মেইন কথা হলো আপনার ইউনিভার্সিটি বা জার্নালগুলা কোন সফটওয়্যার দিয়ে চেক করে? উত্তর হলো জার্নালগুলা চেক করে টার্নিটিন এবং আইথেন্টিকেট, এই দুইটা সফটওয়্যার দিয়ে নর্মালি চেক করে। টার্নিটিন হচ্ছে ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি ইউজ হয়, আইথেন্টিকেটটাও মোটামুটি ইউজ হয়। দুইটাই প্রায় সিমিলার সফটওয়্যার। এই সব দুইটা সফটওয়্যার দিয়েই মূলত প্লেজারিজমটা চেক করা হয়, মানে প্রফেশনালি বা প্রতিষ্ঠানগুলো চেক করে। এর বাইরে তো অনেক সফটওয়্যার আছে, আমি যেটা বললাম গ্রামারলি দিয়ে চেক করা যায়, কুইলবুট দিয়ে চেক করা যায়, অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট আছে ফ্রি পেইড। কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে ওগুলো দিয়ে আপনি চেক করে মনে শান্তি হয়তো পাবেন, কিন্তু মূল সফটওয়্যার হচ্ছে এগুলা। ওকে, এখন বলতে পারেন তাহলে আমরা আমাদের ডকুমেন্ট কিভাবে চেক করব? উত্তর হচ্ছে, প্রথম কথা হইলে আপনি যদি লেখা যখন মেইন ম্যানুস্ক্রিপ্ট লিখবেন, আপনি যদি প্রপারলি যেখানে রেফারেন্স দেওয়া দরকার সেখানে রেফারেন্স দেন, ভালো করে লিখেন, তাহলে আপনার আসলে চেক করার দরকার নেই। কারণ আপনি তো নিজেই শিওর যে আপনি এমন জায়গা থেকে কোনো তথ্য নেন নাই যেটা আপনি কাউকে ক্রেডিট দেন না। আপনি নিজে, মানে একটা ডকুমেন্ট খালি চোখে স্ক্রল করলে বোঝা যায় যে এখানে সমস্যা আছে কিনা। তো প্রথম কথা হলো আপনার লেখালেখি সকল সকল নিয়ম কানুন মেনে আপনার লেখাটা লিখবেন, তাহলে আপনার কাছে সফটওয়্যার না থাকলেও সমস্যা নাই। এবার সফটওয়্যারের বিষয়ে বলি। টার্নিটিন নামক সফটওয়্যারটা বেশ দামি। তো কত দামি? 1,000-2,000 টাকা? উত্তর হচ্ছে না। আমরা কয়দিন আগে নিউজ দেখছি যে ইউজিসি টার্নিটিন সফটওয়্যারটা সব ইউনিভার্সিটির জন্য কিনবে। তাহলে এবার আপনারাই বলুন যে এই যেটা কিনতে হচ্ছে ইউজিসির হস্তক্ষেপ লাগে, সেটার দাম কেমন হইতে পারে বলেন তো? নিশ্চয়ই অনেক দাম হবে। তো আমি যতটুকু জানি একটা টার্নিটিন ইনস্ট্রাক্টর অ্যাকাউন্টের দাম হচ্ছে পার ইয়ার $20,000, মানে পার ইয়ার প্রায় 25 লাখ টাকা একটা টার্নিটিন সফটওয়্যারের দাম। ফলে এটা এতই এক্সপেন্সিভ, আমাদের মধ্যে যারা স্টুডেন্ট আমাদের ইউজ করার সুযোগ নাই। তাহলে এই স্টুডেন্টরা কিভাবে ইউজ করে আপনাদেরকে বলি। টার্নিটিন মূলত কিনে প্রতিষ্ঠান, আর এই প্রতিষ্ঠান যখন কিনে তখন সেখানে টিচারদেরকে অ্যাক্সেস দেওয়ার সুযোগ থাকে। মানে ধরেন একটা প্রতিষ্ঠানে 500 টিচার টিচার আছে, 500 টিচারকে ওখানে আলাদা আলাদা অ্যাকাউন্ট করা যায় ওই অ্যাকাউন্টের আন্ডারে। আবার স্টুডেন্টদের জন্য টিচার চাইলে স্টুডেন্টদের জন্য আলাদা স্লট করতে পারে। মানে যদি আপনার টিচার আপনাকে অ্যাক্সেস দেয় তাহলেই কেবল আপনি পেপার চেক করতে পারবেন।
ওকে, তার মানে এটা আসলে সবাই ইউজ করতে পারবো না। যদি কোনো ইউনিভার্সিটিতে টার্নিটিন থাকে আর আপনি অ্যাজ এ স্টুডেন্ট আপনাকে অ্যাক্সেস দেয়, তাহলে আপনি চেক করতে পারবেন। ওকে, তাহলে আমরা কিভাবে চেক করব, এখানে একটু বিষয়টা বলি। তো বিভিন্ন ইউনিভার্সিটি যখন টিচারদেরকে অ্যাক্সেস দেয়, এর মধ্যে আবার কিছু কিছু অ্যাকাউন্ট লিক হয় কোনো না কোনো ভাবে। কেমনে লিক হয়, আর আমি একটা উদাহরণ দিই। আমি যেটা বললাম যে এ, সেন্ট মার্টিনে যখন মানে ঘুরতে গেছিলাম, ব্যাক করার সময় যখন এই কি বলে শিপ থেকে যখন নামতেছিলাম, তখন দেখতেছি যে মানে মায়ানমারের আচার, অথবা কি বলে এই যে ইউনেস্কোর যে বিস্কিট দিছে রোহিঙ্গাদেরকে খাওয়ার জন্য, সেগুলা বিক্রি করতেছে। মানে ইউনেস্কোর বিস্কিট, সেটা সাধারণ মানুষ কিনতেছে, যেটার গায়ের দাম হচ্ছে ধরেন 50 টাকা, বিক্রি করতেছে 20 টাকা বা 25 টাকা। কেন? কারণ যাকে দিছে সে নিজে আরেকজনের কাছে বিক্রি করতেছে। ঠিক তেমনই এটা অনেক সময় এরকম ভাবে লিক হয় যে যাদের অ্যাক্সেস আছে তারা কিছু টাকার বিনিময়ে থার্ড পার্টির কাছে সেল করে দেয়। থার্ড পার্টি কাছে সেল করে দেয়, ওই থার্ড পার্টি আবার বিভিন্ন জনের কাছে সেল করে দেয়, এরকম ভাবে কিছু অ্যাকাউন্ট লিক হয়। এর বাইরে অনেকে আছে ট্রানজিটিন থেকে সরাসরি কিনে। ধরেন একটা অ্যাকাউন্ট আমি যেটা জানি আর কি, আমি একজনের কাছ থেকে একবার কিনেছিলাম, সে আমাকে বলছে তারা নাকি কয়েক লাখ টাকা দিয়ে অ্যাকাউন্টটা কিনছে, এবং 4,000 কয়জনকে তারা অ্যাক্সেস দিতে পারবে, তো তারা ওইভাবে তাদের পোষায় দিয়েছে, এটাই আমাকে বললো। তো আসলে বিভিন্ন জন বিভিন্ন ভাবে কিনে। তো এগুলো থার্ড পার্টির থ্রুতে মাসে হচ্ছে 1,000 টাকা, 2,000 টাকা, 500 টাকা এরকম পাওয়া যায় বিভিন্ন থার্ড পার্টির কাছ থেকে। তো থার্ড পার্টির বেলায় কিছু সমস্যা আছে। সমস্যা হলো টার্নিটিন মানে টার্নিটিনের দুইটা মোড। মানে টার্নিটিনের যে মেইন সেটিং, সেখানে একটা সেটিং হলো এরকম যে যেই লেখাটা চেক করা হবে সেটা টার্নিটিন স্টোর করবে কিনা। কেউ ইয়েস দিয়ে রাখে, কেউ নো দিয়ে রাখে। হ্যাঁ, স্টোর করবে মানে হচ্ছে এটাকে বলে রিপোজিটরি অ্যাকাউন্ট। মানে টার্নিটিন রিপোজিটরি অ্যাকাউন্ট মানে আমি যে ডকুমেন্টটা চেক করতেছি সেটা এখানে স্টোর হয়ে থাকবে। ফলে এই ডকুমেন্টটা যখন আবার দ্বিতীয়বার চেক করতে যাব, তখন কিন্তু 100% দেখাবে। তখন আমি একটা ডকুমেন্ট চেক করলাম, সেটা 15% আসলো, সেভ হয়ে থাকলো। সেম ডকুমেন্ট আমি যদি আবার চেক করতে যাই, যদি ওটা রিপোজিটরি অ্যাকাউন্ট হয়, তাহলে কিন্তু 100% দেখাবে, যেটা খুব বড় প্রবলেম। ফলে আপনি যার কাছ থেকে থার্ড পার্টি অ্যাকাউন্ট কিনবেন, সেটা যদি রিপোজিটরি অ্যাকাউন্ট কিনেন, তাহলে কিন্তু আপনার জন্য বিশাল ক্ষতি হয়ে যাবে। কিনতে হবে নন রিপোজিটরি অ্যাকাউন্ট। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা যারা থার্ড পার্টি দিয়ে কিনি, আমাদের কিন্তু এটা চেক করার সুযোগ থাকে না, এটা কি রিপোজিটরি নাকি নন রিপোজিটরি। আবার এমনও হইতে পারে যে যখন আপনার কাছে বিক্রি করেছে তখন নন রিপোজিটরি ছিল, পরে হয়তো সেটিংটা চেঞ্জ করে ফেলছে। ওকে, সো থার্ড পার্টি থেকে কেনার বেলায় কিছু ঝুঁকি আমাদের মাথায় রাখতেই হয়। তো আমরা হয়তো কিনি কারণ আমাদের ঝুঁকিটা আমরা নেই, কিন্তু যেটা বললাম ঝুঁকি থেকেই যায়। তা আমরা যেটা করি আর কি, যে একটা অগুরুত্বপূর্ণ ডকুমেন্ট বারবার চেক করে দেখি যে এটা সেভ হয়ে আছে 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 কিনা, তখন আর কি এটা মানে বোঝা যায় যে এটা রিপোজিটরি নাকি নন রিপোজিটরি। রিপোজিটরি মানে হচ্ছে যে এটা এখানে রিপোজিট হয়ে আছে, মানে সেভ হয়ে আছে। আর নন রিপোজিটরি মানে পেপারটা আমি ট্রানজিশনে চেক করছি, কিন্তু ট্রানজিটিন নিজের কাছে এটা সেভ করে রাখে নাই। ফলে কারো কাছ থেকে থার্ড পার্টি থেকে কিনলে কিনতে হবে ট্রানজিটিন নন রিপোজিটরি অ্যাকাউন্ট। এগুলো পাওয়াটাও একটু কঠিন, ঠিক আছে, পাওয়াটাও বেশ কঠিন। ওকে, তো এখন আমার কাছে দীর্ঘদিন ধরে অ্যাক্সেস ছিল। আমি এটা বলতে পারি যে আমাদের পূর্বের যে 31টা ব্যাচ হয়েছে, আমি অসংখ্য মানুষকে ট্রানজিটিনের পেপার চেক করে দিয়েছি, এবং আমার মনে হয় না এমন কোনো দিন বাদ ছিল যেদিন আমি কাউকে পেপার চেক করে দিইনি। অ্যাকাউন্ট ছিল, সবাইকে চেক করে দিয়েছি, কিন্তু গত নভেম্বর থেকে আমার কাছে কোনো অ্যাকাউন্ট নেই। এখন ট্রানজিটিন একটু কড়াকড়ি করে করে ফেলছে মেবি, মানে এখন মার্কেটেও আপনারা দেখবেন খুব বেশি অ্যাকাউন্ট পাওয়া যায় না, বা দাম বেশি আর কি। দেখুন এই মুহূর্তে আমার কাছে অ্যাকাউন্ট নেই। আজকের ক্লাসে দেখানোর জন্য আমি আমার খুব ক্লোজ একজনকে রিকোয়েস্ট করে আজকের ক্লাসে দেখানোর জন্য একটা অ্যাকাউন্ট ম্যানেজ করেছি। এটা খুব জরুরি। মানে টার্নিটিন কোন মেকানিজমে কাজ করে এটা যদি সফটওয়্যারের ভেতরে ঢুকে আপনি না দেখেন, তাহলে আমরা যতই বইয়ের পড়া পড়ি, আপনি এক্সাক্ট বুঝতে পারবেন না যে আপনার আর্টিকেলটা কিভাবে লেখা উচিত বা টার্নিটিন এগুলোকে কিভাবে ডিটেক্ট করে। ক্লাসে ক্লাসে দেখানোর জন্য একটা অ্যাকাউন্ট আমি রেডি রেডি করেছি, সেই অ্যাকাউন্ট দিয়ে এখন আপনাদেরকে দেখাবো। ওকে, আশা করি বুঝতে পারতেছেন। তো এই যে স্ক্রিনে একটা অ্যাকাউন্ট দেখা যাচ্ছে, স্ক্রিনে জাস্ট টার্নিটিন লগ ইন লিখে গুগলে সার্চ করেছি, ওর দেওয়া আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকেছি, ঢুকে অ্যাকাউন্টের নামের উপর ক্লিক করেছি, ক্লিক করে এতটুকু আসছে। ঠিক আছে, এই হলো টার্নিটিনের ইন্টারফেস। আচ্ছা, এখন খেয়াল করুন যে আমরা এখানে পেপার গুলা চেক করবো। ট্রানজিটিনের অ্যাকাউন্ট আবার দুই ধরনের, ইনস্ট্রাক্টর আর স্টুডেন্ট। ইনস্ট্রাক্টর অ্যাকাউন্ট মানে যেটা দিয়ে এআই এবং সিমিলারিটি দুইটাই চেক করা যাবে, এটাকে বলি ইনস্ট্রাক্টর অ্যাকাউন্ট। আর স্টুডেন্ট অ্যাকাউন্ট হচ্ছে যেটা দিয়ে শুধুমাত্র সিমিলারিটি চেক করা যাবে। তো স্ক্রিনে আপনারা স্টুডেন্ট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, ঠিক আছে। ওকে, আমি এখন একটা এই যে জাস্ট এখানে ওপেনে ক্লিক করবেন, যে কোনো একটা স্লট ঢুকবেন। এই যে আমি ওপেনে ক্লিক করলাম।
আচ্ছা, তার আগে আমি একটা ডকুমেন্ট দেখাবো, আমি ওই ডকুমেন্টটা একটু ডাউনলোড করি। কোন একটা ডকুমেন্ট এখন চেক করে দেখাবো, ঠিক আছে? একটু ওয়েট। ওকে, আমি জাস্ট ওপেনে ক্লিক করলাম, মানে যেখানে লেখা আছে ওখানে ওপেনে ক্লিক করছি, হ্যাঁ। আর আমি সফটওয়্যার ঢুকে ওপেনে ক্লিক করলাম, ওপেন। ওপেনে ক্লিক করার পরে এরপর সাবমিট অথবা রিসাবমিট, যে স্লটে ঢুকবেন ওই স্লটে যদি আগেই পেপার চেক করা থাকে তাহলে রিসাবমিটে ক্লিক করবেন, আর নতুন স্লট হলে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে কি করতে হবে এটা আপনি নিজেই বুঝবেন। এখানে সবাই এখানে যথেষ্ট ম্যাচিউর এবং বুঝার কথা। যে কোনো টাইপের ফাইল এখানে সাপোর্ট করবে, পিডিএফ, এমএস ওয়ার্ড, সব টাইপেরই করবে। পিডিএফ বা এমএস ওয়ার্ড দিয়ে চেক করবেন। ফাইল যেন 100 MB এর বেশি না হয় বা 800 পেজের বেশি না হয়, এগুলো মাথায় রাখবেন। ওকে, এবার আমি একটা পেপার চেক করে দেখতেছি, হ্যাঁ। এই যে আমি একটা পেপার দিলাম, দেন আপলোডে ক্লিক করলাম। আমি এখন একটা পেপার এখানে চেক করব, হ্যাঁ। আচ্ছা, চেকের রেজাল্ট আস্তে আস্তে সবাইকে আবারও বলছি, আমাদের আগামী ক্লাস থেকে আমাদের টাইটেলের ক্লাস শুরু হয়ে যাবে, টপিকের ক্লাস, খুব গুরুত্বপূর্ণ ক্লাস। তো কারো হয়তো কিছু ক্লাস মিস হয়েছে, এগুলো দেখে নিলে হবে। তো আগামী ক্লাস থেকে ভালো করে ক্লাস করা খুবই জরুরি। আর আজকে আজকে থেকে ফি নেওয়া শুরু হয়েছে, সো আশা করি সবাই ফি দিয়ে রনি ভাইকে জানাই দেবেন। রনি ভাইয়ের ফেসবুক আইডি হচ্ছে MS রনি, আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 669। বিশেষ করে ওনার ফেসবুক আইডিতে জানালে খুব ভালো হয়, কিন্তু হোয়াটসঅ্যাপে জানালেও কোনো সমস্যা নেই, বা আমাকে জানালেও কোনো সমস্যা নেই। ওকে, আমরা ডকুমেন্টটা আপলোড দিচ্ছি, এটা সাবমিট হচ্ছে। আসুন। আচ্ছা, আমরা যে এই যে নর্মাল বিষয়গুলাও অনেক বেশি ব্যাখ্যা দেয়, এতে কি আপনাদের বিরক্ত লাগে? একটু চ্যাট বক্সে জানাই। স্ক্রিন কি দেখা যায় না? স্ক্রিন দেখা যাওয়ার কথা, স্ক্রিন দেখতে পাওয়ার কথা, স্ক্রিন দেখতে পাওয়ার কথা। ওকে, এবার সাবমিটে ক্লিক করবো, দেখেন সাবমিট। ঠিক আছে, পেপারটা দিলাম, এরপর সাবমিটে ক্লিক করলাম, সাবমিট, হ্যাঁ। তো সাবমিটে ক্লিক করার পরে নর্মালি রেজাল্ট আসতে নর্মালি রেজাল্ট আসতে একদিন সময় লাগে। এটা হচ্ছে অফিসিয়াল নিয়ম। কিন্তু আমরা যদি কয়েকবার রিফ্রেশ দিই, কয়েকবার যদি এই পেজটা রিফ্রেশ দিই বা একটু ব্যাকে গিয়ে আবার ঢুকি, তাহলে দেখবেন এই 2 2 মিনিটের মধ্যে চলে আসবে, হ্যাঁ। এই যে আমি ধরেন একটু ব্যাকে গেলাম, আবার ধরেন ক্লাস 4-এ এখন ঢুকতেছি। মানে 2 3 বার একটু রিফ্রেশ দিলেই বা ব্যাকে গিয়ে আবার ঢুকলেই রেজাল্টটা চলে আসে আর কি, ঠিক আছে? Okay? তো দেখুন, এখনো আসে নাই, আমি আবার ব্যাকে যাই ঢুকি। মানে 2 3 বার রিফ্রেশ দিলেই আশা করা যায় এটা ঠিক হয়ে যাবে, হ্যাঁ। ওকে, চলে আসে দেখেন। এই যে ডকুমেন্টটা আমি চেক করেছি, সেটার AI স্কোর চলে আসছে, এই যে এখানে লেখা আছে 40% চলে আসছে। এবার একটু সেটিংটা খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ। কারণ অনেকে বলেন যে ভাই, আমি অমুককে দিয়ে চেক করাইছি আমার আসছে 40%, আর আপনাকে দিয়ে চেক করাইছি আপনার আসছে 25%, তাহলে কি দুইটা সমস্যা বা খারাপ সফটওয়্যার? উত্তর হচ্ছে না। এটা অফিসিয়াল টার্নিটিনির ওয়েবসাইট, দেখুন টার্নিটিনি.com। কিন্তু পার্সেন্টেজ ভিন্ন আসার পিছে কার কারণ আছে, আমরা এই ডকুমেন্ট একটু অ্যানালাইসিস করি, তাহলে আপনাদের আজকের লার্নিংটা খুবই পারফেক্ট হবে। দেখুন, আমরা যদি এই ডকুমেন্টটা ডিটেলস অ্যানালাইসিস করি, আপনার আজকের লার্নিংটা খুব পারফেক্ট হবে। দেখুন, আমাদের 40% আসছে সিমিলারিটি, মানে এই ডকুমেন্টের 40% লেখাই অনলাইনের সোর্সের সাথে হুবহু মিলে যাচ্ছে। 40%, হ্যাঁ, এটা দেখা যাচ্ছে। এখন আসেন কিছু বিষয় খেয়াল করুন তো। এই ডকুমেন্টের শেষে যে রেফারেন্স গুলো আছে, খেয়াল করুন, এই ডকুমেন্টের শেষে যে পূর্ণাঙ্গ রেফারেন্স গুলো আছে, এগুলো কালার হয়ে আছে। আচ্ছা, কালার হয়ে থাকা মানে এগুলো অনলাইনের সোর্সের সাথে মিলে গেছে, এগুলাকে সিমিলারিটিতে ধরছে। তা আপনাদের কি মনে হয়, এগুলাকে কি সিমিলারিটিতে ধরা কি উচিত? আপনাদের কি মনে হয়, এগুলাকে সিমিলারিটি ধরা উচিত? আমরাও তো আর্টিকেল লিখতে গেলে পূর্ণাঙ্গ রেফারেন্স দেবো, তাই তাই না? এগুলা সিমিলারিটি ধরা উচিত কিনা? সিমিলারিটিতে এটা ধরা উচিত না, কারণ এটা তো পূর্ণাঙ্গ রেফারেন্স। এটা কি এমন যে কারো কাছ থেকে আমি নিছি, ক্রেডিট দেই নাই? এটা তো পূর্ণাঙ্গ রেফারেন্স। ওকে, তো আপনি যেমন এটা বুঝতেছেন কমন সেন্স দিয়ে, টার্নেটিন নিজেও বুঝে। ফলে টার্নেটিনের এখানে লেখা থাকে না ফিল্টার, ফিল্টার, এই ফিল্টারে ক্লিক করবেন। এই ফিল্টারে ক্লিক করে এক্সক্লুড বিবলিওগ্রাফি এখানে ক্লিক করবেন। এক্সক্লুড বিবলিওগ্রাফি এখানে ক্লিক করবেন। অথবা আপনার ম্যানুস্ক্রিপ্টে যদি কোনো কোটেশন দিয়ে কোনো টেক্সট থাকে, কোটেশন দিয়ে, তো যেটা কোটেশন দিয়ে সেটা তো আপনি চেঞ্জ করতে পারবেন না, তাই তাই না? মানে যেটা কোটেশন দিয়ে সেটা তো চেঞ্জ করতে পারবেন না। কোটেশনের ভিতরে টেক্সট কি চেঞ্জ করা যায়? যায় না। কিন্তু টার্নিটিনকে এটা বলে দেওয়া যায় যে কোটেশনের ক্ষেত্রে তুমি কোনো সিমিলারিটি ধইরো না। তাহলে আপনি এক্সক্লুড
কোটেড টেক্সট, এখানেও টিক চিহ্ন দিয়ে দিয়ে দেবেন। এরপর আছে এক্সক্লুড সাইটেড টেক্সট, যে টেক্সটগুলো সাইট করা হয়েছে সেগুলোকে এক্সক্লুড করো, এটা একটু পরে দিয়ে এটা না দেওয়াটাই ভালো। আর আছে এক্সক্লুড স্মল ম্যাচেস। স্মল ম্যাচেস মানে টার্নিটিন, তো সে অনলাইনে থাকা আপনার আর্টিকেল গুলার সাথে, আপনার লেখাগুলোর সাথে কারো লেখা মিলে গেলে সে ধরবে। তো সর্বনিম্ন কত ওয়ার্ড মিলে গেলে ধরবে এটা এখান থেকে সেট করা যায়। কেউ দেখে, কেউ দেয় 10, কেউ দেয় 8, এটা আপনার ইচ্ছা, এটা একটা দিলে হইলো। এবার যদি আমি অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করি, খেয়াল করুন আমি মানে কিছু সেটিং করেছি, কিছু সেটিং করার পরে যদি আমি এখন অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করি, খেয়াল করুন এখন কত পার্সেন্ট আসছে বলেন তো? 25%, তাই তাই না? ওকে, সাইটের টেক্সটও বাদ দেওয়া উচিত, আমি বুঝতে পারছি, কিন্তু এটার ব্যাখ্যাটা পরে দিচ্ছি কেন বাদ দিয়ে নেই দেখুন। আচ্ছা, এখন কত পার্সেন্ট তাহলে কি আমাদের এই টেক্সটের, তাহলে 40% রেজাল্টটা ছিল জেনুইন নাকি 25% ছিল জেনুইন বলেন তো? মূলত জেনুইন কিন্তু হচ্ছে 25% সিমিলারিটি, ঠিক আছে? জেনুইন 25% সিমিলারিটি। আর যদি আমরা আরেকটা করি যে এক্সক্লুড সাইটেড টেক্সট, সাইটেড টেক্সট যদি এক্সক্লুড করি, কারণ যেখানে সাইটেশন দিছে সেগুলো তো এক্সক্লুড করতে হবে, যেগুলো, ওকে সেটা যদি দেই তাহলে 19%। তাহলে এই ডকুমেন্টের রিয়েল সিমিলারিটি, প্রবলেমেটিক সিমিলারিটি হচ্ছে 19% আছে। ওকে, এবার আমরা এই 19%কে খোঁজ করি কি কি সমস্যা। আর যদি এক্সক্লুড সাইডেড টেক্সট না দিতাম তাহলে আমাদের আসতো কত পার্সেন্ট? 25%। ওকে, এবার আমরা একটু ডকুমেন্টটা একটা একটা করে এটার সমস্যাগুলো বিশ্লেষণ করি, হ্যাঁ? খেয়াল করুন, খুব ভালো করে খেয়াল করুন। আবারও বলছি, কালার মানে হচ্ছে এগুলো অনলাইনে বিভিন্ন সোর্সের সাথে মিলে যাচ্ছে, এটা হচ্ছে কালারের মিনিং। কালারের মিনিং দেখুন, স্ক্রিনে, স্ক্রিনে আপনারা একটা সবুজ টাইপের একটা 4 নাম্বার যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, দেখেন, বলেন তো স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন এটা কি সিমিলারিটি নাকি প্লেজারিজম বলুন তো? এই লাইনগুলা মিলে যাচ্ছে অনলাইনের কোনো একটা সোর্সের সাথে, এটা কি সিমিলারিটি এখানে হয়েছে না প্লেজারিজম হয়েছে বলেন তো? চ্যাট বক্সে এস নাকি পি হয়েছে বলেন তো? বুঝা বলেন কিন্তু। প্রথম কথা হলো এখানে কি রেফারেন্স দেওয়া আছে? উত্তর হচ্ছে এখানে রেফারেন্স দেওয়া নাই। রেফারেন্স দিলে তো আমরা সঠিক নিয়মে রেফারেন্স দেখতাম। এখানে কিন্তু রেফারেন্স দেওয়া নাই। তো রেফারেন্স যদি দেওয়া না থাকে তাহলে এটা বলতে হবে এটা একটা পিওর প্লেজারিজম। রেফারেন্স দেওয়া নাই, আবার কালারও হয়ে আছে। কালার হয়ে আছে মানে কি অনলাইনে কারো না কারোর সাথে মিলতেছে। আর রেফারেন্সও দেওয়া নাই, এটা একটা প্লেজারিজম। এটা একটা পিওর প্লেজারিজম, ঠিক আছে? আচ্ছা, এরপরের প্যারাটা খেয়াল করেন তো। অ্যাকর্ডিং টু পান্ডা এন্ড মোহান্তি, পান্ডা এন্ড মোহান্তি এই প্যারাটা খেয়াল করেন। বলেন তো এটা কি, এটা কি এখানে কি হয়েছে বলেন তো? সিমিলারিটি সিমিলারিটি ইয়া প্লেজারিজম কাছাকাছি, এক মনে করলো এটা প্রবলেম নাই, কিন্তু দেখেন এখানে কিন্তু ক্রেডিট দিছে। এই যে অ্যাকর্ডিং টু পান্ডা এন্ড মোহান্তি ক্রেডিট কিন্তু দিছে, হ্যাঁ ক্রেডিট দিছে, ক্রেডিট কিন্তু দিছে। কিন্তু প্রবলেম হলো যেখান থেকে পাইছে হুবহু ওরকম ভাবে এখানে তুলে দিছে, তার মানে এখানে ক্রেডিট দিছে, এখানে বলা যায় প্যারাফ্রেজিং করে, মানে ক্রেডিট দিছে কিন্তু প্যারাফ্রেজিং করে নাই, ক্রেডিট দিছে কিন্তু প্যারাফ্রেজিং করে নাই। সো এটাও একটা প্রবলেম, যে এখানে প্যারাফ্রেজিং করে নাই, এটা একটা সিমিলারিটি এখানে হয়ে গেছে, সিমিলারিটি হয়ে গেছে। আবার খেয়াল করেন, এখানে খেয়াল করেন, এখানে টানা 3-4টা প্যারাগ্রাফ একই কালার। 3-4টা প্যারাগ্রাফ একই কালার মানে কি, মানে এই লাইনগুলা একটা আর্টিকেল থেকেই কপি মেরে দিছে। এই লাইনগুলো একটা আর্টিকেল থেকেই কপি মেরে দিছে, আপনার কি ব্যাপারটা বুঝছেন? এখানে একই কালার হয়ে আছে মানে কি, এই লাইনগুলো একটা আর্টিকেল থেকেই জাস্ট টান দিয়ে কপি করে দিছে, ঠিক আছে? সো এটা একটা বড় প্রবলেম। আমরা তো বলছি যে আপনি একসাথে এতগুলো লাইন 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 কিন্তু এভাবে নিতে পারবেন না, নাহলে তো সবাই এটাই করতো। যেমন আমি, ধরেন রবীন্দ্রনাথের পুরা একটা কবিতা নিয়ে নিলাম, ক্রেডিট হয়তো দিলাম রবীন্দ্রনাথ, কিন্তু পুরাই আমার লেখা এরকম বারবার এর লেখা ওর লেখা, কোনো ধরনের চেঞ্জ না করে নিজে নিয়ে আসতাম, আমি হয়ে যেতাম লেখক। তো এটার প্রবলেম কেন বলি, আমরা গবেষণায় বিভিন্ন জনের কাছ থেকে তথ্য নিতে পারি, কিন্তু চাইলেই কি আমরা ইচ্ছা মতো যতবার ইচ্ছা ততবার নিতে পারি, বা যত পেজ ইচ্ছা তত পেজ? অথচ না। আপনারা টার্নিটিনের আউটপুটে দেখতে পাবেন এখানে একটা পার্সেন্টেজ দেখায়, পার্সেন্টেজ কোন সোর্স থেকে আপনি কত পার্সেন্ট লেখা কপি করছেন, একটা পার্সেন্টেজ দেখায় কোন সোর্স থেকে আপনি কত পার্সেন্ট কপি করছেন। এখানে দেখবেন ডান দিকের যে বারটা আছে এটা পার্সেন্টেজ দেখায়। ধরেন আপনার ডকুমেন্টটা 100 পেজের, আপনার ডকুমেন্টটা 100 পেজের, তাহলে কি আপনি কোনো একটা সিঙ্গেল সোর্স থেকে 9%, মানে 9 পেজ কোনো একটা সিঙ্গেল সোর্স থেকে আপনি নিতে পারবেন? আপনার কমন সেন্স কি বলে? আপনার একটা, বা ধরেন আপনি
20 পেজের একটা আর্টিকেল করছেন, আপনি 9% মানে প্রায় 2 পেজ কি আপনি কোনো একটা আর্টিকেল থেকে নিতে পারবেন? আমরা কোনো একটা আর্টিকেল থেকে নিলে 2 লাইন নেই, 4 লাইন নেই, বা 5 লাইনই নিলাম, বা 10 লাইন নিলাম সর্বোচ্চ। এরকম কি হয়? হয় না। তাহলে দেখেন, যারা এখানে থিসিস করবেন, তারা যদি এরকম করেন যে আপনি এক সোর্স থেকে, অনেকে কিন্তু এই ভুলটা করবেন, মাস্ট করবেন, এবং এই জন্যই সতর্ক করতেছি। অনেকে দেখবেন যে নিজের আর্টিকেলের সাথে রিলেভেন্ট একটা ভালো আর্টিকেল, দুইটা ভালো আর্টিকেল পাবেন, ওখান থেকে এই দুম দারাক্কা কপি পেস্ট করে হয়তো রেফারেন্স দেবেন আপনি, কিন্তু যেটা বললাম যে এক সোর্স থেকে এত কপি করা যায় না, 1% 2% কপি করা যায়। সো এটাও কিন্তু মাথায় রাখবেন। ঠিক আছে? ওকে। বড় প্যারা নিতে হলে ব্লক কোড করতে হবে, যেটা বললাম। তো যে খেয়াল করুন, তার মানে টার্গেটিং এটাও বলে দেবে যে আপনি কোনো একটা সিঙ্গেল সোর্স থেকে, আপনিও তো বলেন ভাই আমি তো ক্রেডিট দিছি, কিন্তু ক্রেডিট দিলেও আপনার 100 পেজের আর্টিকেলের মধ্যে 10 পেজই আপনি নিয়ে নিয়েছেন আরেকজনের আর্টিকেল থেকে। তাহলে বোঝা যাচ্ছে যে আপনি এখানে কতটা থিঙ্কিং করছেন, কতটা মৌলিক দিচ্ছেন। তার মানে এটাও একটা প্রবলেম। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো টানা টিনের আমরা এইগুলো দেখে কিন্তু বুঝতেছি আমাদের প্রবলেম গুলা কোন জায়গায়, আমরা কিন্তু বুঝতেছি একটা একটা করে। আচ্ছা, এখন খেয়াল করেন, এই যে দেখেন, এখানে কিন্তু রেফারেন্স দেওয়া, কিন্তু এগুলো সিমিলারিটির দোষে দূষণীয়। দেখেন, রেফারেন্স দেওয়া কিন্তু সিমিলারিটির প্রবলেম আছে, দেখছেন? রেফারেন্স দেওয়া কিন্তু সিমিলারিটি প্রবলেম। সো শুধু রেফারেন্স দিলে হবে না, প্যারাফ্রেজও করতে হবে। শুধু রেফারেন্স দিলে হবে না, প্যারাফ্রেজও কিন্তু করতে হবে। আবার কিছু কিছু জায়গায় সফটওয়্যার ধরে, কিন্তু এই ধরাগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। দেখেন, এখানে এই যে দুই একটা আর্টিকেল বা জব স্যাটিসফ্যাকশন ওয়ার্ডটাকে ধরছে, বা কিছু টুকটাক শব্দ র্যান্ডমলি যেগুলো ধরে, এই যে স্ক্রিনে আপনারা এখন যেই কালারটা দেখতেছেন, এই কালার কিন্তু কোনো ক্ষতিকর কালার না, এই কালারটা ভালো ভালো কালার। হ্যাঁ, মানে এই যে র্যান্ডমলি দু একটা শব্দ, এটা কোনো প্রবলেম না। কিন্তু প্রবলেম হবে যখন আপনি কোথাও থেকে কোনো পরিসংখ্যান দেবেন কিন্তু রেফারেন্স দেবেন না। দেখেন, খেয়াল করেন এই প্যারাটা, খেয়াল করেন স্ক্রিনের আরেকটা প্যারা খেয়াল করেন, এখানে একটা রেফারেন্স দেওয়া আছে, বাংলাদেশের 96% স্কুলে সেকেন্ডারি এডুকেশন আছে, এরকম একটা পরিসংখ্যান দেওয়া আছে। কিন্তু এখানে কোনো কি রেফারেন্স দেওয়া আছে? রেফারেন্স দেওয়া নেই। তাহলে দেখেন, এটা কিন্তু প্যারাফ্রেজ করছে ঠিক মতো, মোটামুটি প্যারাফ্রেজটা ঠিক মতো করছে, প্যারাফ্রেজ ঠিক মতো করছে, কিন্তু সোর্স কি কোথাও উল্লেখ আছে এখানে? সোর্স, তার মানে এটা একটা প্লেজারিজম। আপনারা কি আমার কথা বুঝতেছেন নাকি বুঝতেছি না? আমরা কিন্তু এরকম প্র্যাকটিক্যালি ডকুমেন্ট দিয়ে হয়তো আপনি সব জায়গায় পাবেন না, লার্নিংটা কমপ্লিট হবে না। একটু রেসপন্স করবেন যে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে পরিসংখ্যান দেওয়া আছে কিন্তু কোনো রেফারেন্স নাই। তাহলে এটা কিন্তু একটা, এখানে প্লেজারিজম হয়েছে, একটা বড় সমস্যা। ওকে। তাহলে আপনাদের করণীয় কি? করণীয় হলো এখানে রেফারেন্স দেওয়া। আর যে যেখানে দেখবেন ডকুমেন্ট কালার হয়ে আছে, কালার হয়ে আছে মানে এটা সিমিলারিটি স্কোর বাড়তেছে, সিমিলারিটি হয়ে আছে। আপনি এই যে পেপারটা এখান থেকে ডাউনলোড করা যায়, ডাউনলোড করে যেখানে যেখানে কালার হয়ে আছে সেখানে সেখানে ম্যানুয়ালি প্যারাফ্রেজ করলে তখন এই স্কোরটা কমতে থাকবে। যেখানে যেখানে কালার হয়ে আছে সেখানে ম্যানুয়ালি প্যারাফ্রেজ করলে, বা যে কোনো ভাবে প্যারাফ্রেজ করলে আপনার স্কোরটা কমে থাকবে। এটা যেটা আনলিন ইস্যুরিন অ্যাকাউন্ট দিয়ে দেখাইছি, টার্নিটিন যদি ইনস্ট্রাক্টর অ্যাকাউন্ট দিয়ে দেখাতে পারতাম তাহলে এখানে আরেকটা স্কোর আসতো, এআই স্কোর। জাস্ট ওই জিনিসটা আছে ক্লাসে মিসিং। আমি দেখি যদি কোনো ইনস্ট্রাক্টর অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারি, লেকচার নাম্বার 10-এ দেখাবো। জাস্ট দেখাবো যে কত পার্সেন্ট এআই। তো 20%-এর কম এআই হলে কোনো প্রবলেম নাই, বা সেটা দেখায় না। কিন্তু 20%-এর বেশি এআই হলে ঠিক এরকম কালার করে দেবে যে এই এই প্যারাটা তারা ধরে নিছে যে এটা এআই, মানে এটা আপনি এআই দিয়ে লিখছেন। এখন এখানে আপনারা অনেক প্রশ্ন করবেন যে ভাই, আমি তো এআই দিয়ে লিখি না, লিখছি নিজে, কিন্তু সফটওয়্যার বলতেছে এআই। এগুলো কোনো সমস্যা না। যে কোনো যিনি আপনার লেখাটাকে ইভালুয়েট করবে তিনি দেখলেই বুঝবে যে এটা আপনি নিজে লিখছেন নাকি সফটওয়্যার দিয়ে লিখছেন। ঠিক আছে? সো আমাদের লেকচার নাম্বার 10 আছে এর সাথে সংযুক্ত, অনেক গুরুত্বপূর্ণ, ওটা করলেও বুঝবেন। কিন্তু টার্নিটিনের মেকানিজমটা দেখাতে আপনারা বুঝতে পারছেন যে এখন আপনাদের লেখায় আপনারা প্যারাফ্রেজও করতে হবে এবং রেফারেন্সিংও করতে হবে সব জায়গায়, মানে যেখানে রেফারেন্সিং থাকে মাস্ট রেফারেন্সিংও করতে হবে। নাহলে কি প্রবলেম হবে সেটা একটা রিয়েল আর্টিকেল দিয়ে আপনাদেরকে ভিজুয়ালাইজ করে দেখাইছি। আমি এটা নিজে ক্লাস নিয়েছি বলে বলছি না, কিন্তু আমি এটা অন্তত বলতে পারি যে সম্ভবত এর চাইতে আর ভালোভাবে দেখানো সম্ভব না, একটা নমুনা আর্টিকেল দিয়ে মূল সফটওয়্যার দিয়ে দেখানো হয়েছে। ঠিক আছে? সো এইবার কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আমাদের লেকচার নাম্বার 10-এ আমরা আরো কিছু জিনিস দেখাবো যেটা এটার সাথে সামঞ্জস্যপূর্ণ। আজকের মূল ক্লাস এতটুকু। শুধুমাত্র আজকের ক্লাস রিলেটেড প্রশ্ন করুন। যারা হাত তুলে আছেন আমি আনমিউট করে দিচ্ছি। লাল কালার মানে কি বেশি রিস্কি? না। টার্নিটিনে কালার মানে হচ্ছে যে এগুলো এক একটা সোর্স কে নির্দেশ করে। তো এখানে লাল কালার নীল কালার সব কালারের মিনিং একই। হ্যাঁ, বলুন, প্রশ্ন করুন যিনি আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া।
জি। আমার জি, কয়েকটি আসসালামু প্রশ্ন আলাইকুম। আছে। রনি আহমেদ আগে বলুন, দেন রাতুল আপনি বলবেন। জি ভাই, আমার কয়েকটি প্রশ্ন আছে। তার মধ্যে একটা হচ্ছে, আমি একদম শুরুতে পেপার থেকে লাইনগুলো নিয়ে নিজের মতো প্যারাফ্রেজ করলাম, মানে নিজের মতো করে করলাম। এখন তারপর হচ্ছে আমি এআই কে দিলাম যে আমার লেখাগুলো ঠিক আছে কিনা। ও আমাকে হয়তোবা কিছু সাজেশন দিল। এখন আমার আমার লেখার যে আমি এআই কে দিলাম, এখন এর জন্য কি কোনো এর প্লেজারিজম এর বা এর 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 আহ, জন্য ঝুঁকির হ্যাঁ, জায়গা হলো এখানে এআই স্কোর বেশি আসতে পারে, এটার সাথে প্লেজারিজমের সম্পর্ক নাই। প্লেজারিজম তখনই হয় যখন আপনি কারো কাছ থেকে নিছেন কিন্তু ক্রেডিট দেন নাই। এটা হচ্ছে প্লেজারিজম। আপনি যেটা করছেন কিন্তু ভাইয়া সবকিছুই ঠিকঠাক মতো করছেন কিন্তু এআই দিয়ে লেখাটাকে ইমপ্রুভ করছেন, বা লেখাটাকে আরো সুন্দর অনেকে করছেন। আবার পেপারে হচ্ছে বলে যে লাস্টের দিকে আমি বলতেছি আমি বলতেছি আমি অ্যাকনোলেজমেন্ট আমি দেয় আমি কিনা। এটাই বলতেছি। লেকচার নাম্বার 10-এ আমরা ডিটেলস আলোচনা করব এআই ব্যবহার করলে ফার্দার আমাদের কি করতে হবে, একটা ডিসক্লেমার দেওয়া লাগে। লেকচার নাম্বার 10 যেহেতু এআই নিয়ে ডিটেলস আলোচনা হবে, ঠিক আছে? জি ভাই, আরো আরো প্রশ্ন হচ্ছে আমার, আমি ধরলাম হচ্ছে একটা পেপার থেকে, যেমন ভাই আপনার একটা পেপার থেকে আমি কিছু তথ্য নিলাম। এখন সেখান থেকে ধরেন আমি আপনার পেপার অন্য যারা আপনি রেফারেন্স গুলো ইউজ করছেন ওদের পেপার থেকে ওই ওই লেখাগুলো নিলাম, সেক্ষেত্রে কি ওই 5% বা হচ্ছে হম হম 10% ওই এই ক্যাটাগরিতেই জন্যই হবে তো কিনা? একটা পেপার থেকে অত বেশি নেওয়া যাবে না। হ্যাঁ, আপনি তো আমার পেপার থেকে 2টা লাইন নিছেন, আবার আমি আবার যাকে সাইট করেছি তার কাছ থেকেও জি। কিছু লাইন নিছেন, কিন্তু এই জন্য প্রপার যখন আপনি প্যারাফ্রেজ করবেন তখন তো আর আমার পেপারের আর অস্তিত্ব থাকবে না। মানে আমার পেপারে আমি যে লাইনগুলো লিখছি তখন তার সে মানে এই সোর্সকে এই সোর্স মনে মনে করবে না। আমার কথা কথা বুঝছেন? জি ভাইয়া, ঠিক ভাই, আসসালামু টার্নিটিনের আলাইকুম। ক্ষেত্রে কি একই জি, অবস্থা হবে? না, জি, টার্নিটিং আসসালামু হ্যাঁ ভাইয়া, আলাইকুম। আসসালামু আলাইকুম। একটু আমি অপেক্ষা করি। আগে রাতুল আপনি বলবেন, দেন সুলতানা রাজি আপনি বলবেন। জি, আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা ছিল কি যে আমি যখন একটা আর্টিকেল লিখবো, হ্যাঁ, তখন ওই টপিকের কিন্তু হাজার হাজার আর্টিকেল থাকতে পারে। তো দেখা গেল যে আমি নিজে একটা ওই বিষয়ে লাইনটা লিখলাম, যেটা আমি আসলে জানি না যে এই লাইনটা অন্য কোনো আর্টিকেলে আছে। তো আমি আমার মতো সুন্দর করে গুছিয়ে সেটা লিখলাম। তো সেক্ষেত্রে কিন্তু আমি কোনো রেফারেন্স দিলাম না। তো সেক্ষেত্রে যদি এটাও যদি আমার রাইট প্লেজারিজমে রাইট, আমি ধরা যায়, বলবো। ওকে, আমি এটা তাহলে তো বলতেছি। আমার পার্সেন্টেজ অনেক বেড়ে যাবে। ওকে, আমি এটা বলতেছি। যেমন ধরেন, মানে বল মানে কি, মানে বল মানে হলো শক্তি। আবার আমরা যে বল খেলি সেই বলের বানানো তো একই, তাই না? মানে আমরা যে ক্রিকেট বল ফুটবল খেলি, তো দুইটাই বল। এক এক বল জি, হচ্ছে শক্তি, আর এক বল হচ্ছে ক্রিকেট খেলা। আবার বলকে যদি আমরা আরেকটু আরেকটা ওকার দিয়ে দিই বলো, তাহলে আবার মানে কি কিছু জিজ্ঞেস করা অর্থে ব্যবহৃত হয়, কিন্তু আমরা বাক্যের কনটেক্সটে বোঝা যায় যে এখানে কি এই বল বলতে শক্তি বোঝাচ্ছে নাকি এই বল বলতে ক্রিকেটের বল বোঝাচ্ছে। ঠিক তেমনি আমাদের কিছু লাইন এরকম মিলে যেতেই পারে বিভিন্ন সোর্সের সাথে, কিন্তু ওই লাইনগুলা পড়লেই বোঝা যাবে যে এই লাইনটা কি আপনি কারো কাছ থেকে কপি করছেন না এটা হচ্ছে যে আপনার যে কন্টেক্সট সেই কন্টেক্সট অনুযায়ী আপনার নিজের নিজের লাইন। এটা পড়লেই বোঝা যায়, ঠিক আছে? মানে হ্যাঁ, আমরা নিজেরাও যা লিখি সেটাও অনলাইনের বিভিন্ন সোর্সের সাথে 10%, 20%, 30% সময় এরকম মিলে যায়। কিন্তু এই মিলে যাওয়াটাও না বোঝা যায়, মানে বোঝা যায় যেটা আপনি অন্য জায়গা থেকে অন্যদের কোনো স্পেসিফিক তথ্য না, এটা কমন কমন বিষয়গুলো তো মিলে যায়। আর দেখেন, আপনি একটা দরখাস্ত লিখছেন 3 দিনের ছুটি চেয়ে, আমি যদি 5 দিনের ছুটি চেয়ে একটা দরখাস্ত লিখি অনেক কিছুই মিলে যাবে, এটার আগা মাথা অনেক কিছু মিলে যাবে, কিন্তু মূল জায়গায় কিন্তু আবার মিলবে না। ঠিক তেমন আমি বলছি এগুলো বোঝা যায়, ঠিক আছে? কিছু জায়গায় মিলে যায়, তো যারা আপনার পেপারটা ইভ্যালুয়েট করবে ওরাও এই বিষয়গুলো বুঝে। ঠিক ঠিক আছে। এই আর কি। আমার একটা আচ্ছা কোয়েশ্চেন ছিল। ভাইয়া, আসসালামু আলাইকুম। সুলতানা রাজি আগে হ্যালো। প্রশ্ন করবেন, দেন লাবণী একটা প্রশ্ন করবেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, আমি ওই সেম প্রশ্নটা মানে গত ক্লাসও করেছিলাম যে থিসিস তো বাংলায়, আমি পত্রিকা থেকেও নেই। এখন পত্রিকাগুলো কি প্লাজারিজম হিসেবে গণ্য হবে কিনা, আর আপনার যে সফটওয়্যারটা দেখিয়েছেন ওটা থেকে বাংলা মানে বাংলা ভাষার হবে কিনা, ফিল্টার হবে কিনা? ওকে ওকে, আমি জাস্ট গুগল করে দিই। আসলে আমরা কি আমরা বাংলায় একটু কাজ কম করি তো, টার্নিটিন বাংলা ডিটেক্ট করে কিনা আমি জানি না, কেউ ওখানে জানলে জানাতে পারেন। তবে বাংলা চেক করার জন্য ডেডিকেটেড মেবি টুলস ডেভেলপ করা আছে, ঠিক আছে? এইটা যদি ভাইয়া কোনোভাবে একটু সরবরাহ করা যায় তাহলে খুব ভালো হয়। ওকে, আমি গুগল করে যেটা দেখলাম, টার্নিটিন হচ্ছে যে বাংলা ধরো থেকে কপি করলে সেটা চেক করতে পারে, এই আর কি। পারে। কিন্তু মানে গুগল আর করে দেখলাম যে স্পেসিফিক বাংলার টার্নিটিন জন্য বাংলা, বাংলা কিন্তু ভাষায়। স্পেসিফিক বাংলার জন্য কোনো টুলস আছে কিনা জানি না, থাকলেও এটা তো আপনাদের কাছে অ্যাক্সেস থাকবে না, তো প্রতিষ্ঠানগুলো নিজেরা ডেভেলপ করে রাখতে পারে আর কি। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? ইউনিভার্সিটি গুলোতে কি থাকতে পারে ভাইয়া, বাংলাদেশ ইউনিভার্সিটি গুলোতে?
আসলে আপু বিষয়টা কি, আমি যেটা বুঝি, ধরুন সফটওয়্যার নাই, কিন্তু তাও না দেখলেই বোঝা যায় যে এই ডকুমেন্টটা প্লেজারাইজড কিনা। ঠিক আছে, আপনি ধরেন বিভিন্ন জায়গা থেকে তথ্য আচ্ছা নিয়ে আসছেন কিন্তু কোনো ক্রেডিট দেন নাই, তো বুঝাই তো যায়। মানে প্লেজারিজম চেকের জন্য জি জি সফটওয়্যার লাগবে আমি এটা ম্যান্ডেটরি মনে করি না। যে কোনো ডকুমেন্ট দেখলে যে বুঝের লোক সে 100টা আর্টিকেলে বুঝতে পারবে সম্ভাব্য এখানে কত পার্সেন্ট প্রবলেম আছে। ঠিক আছে, এই আর কি। আর বাংলার বিষয় আর বলতে জি পারতেছি না, আমরা তো বাংলা ডকুমেন্ট আইডেন্টি কোনো চেক করি নাই। তো এটা আসলে গুগল করে দেখলাম যে অ্যালাউড, কিন্তু আমি শিওর না আর কি। ওকে, লাবণী আক্তার প্রশ্ন করবেন। আচ্ছা ঠিক জি, আমার কোয়েশ্চেন হচ্ছে যে মানে আমরা যখন রিসার্চ করব তখন তো মানে অনেক জায়গা থেকে রেফারেন্স নিতে হবে। মানে হ্যাঁ, আমরা তো নিজেদের থেকে কিছু মানে মানে বলতে পারবো না, তাই না? মানে অনেক জায়গা থেকে রেফারেন্স নিতে হবে, অনেক রিসোর্স আমাদেরকে খুঁজতে হবে। তো এক্ষেত্রে কি আমাদের পুরো রিসার্চ পেপারেরই মানে শুধু মানে রেফারেন্স দিয়ে যেতে না হবে, না 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 রেফারেন্স না দিয়ে না না যেতে না হবে না, এবং এগুলো আপনারা ক্লাসের সাথে সাথে শিখবেন। রিসার্চ আর্টিকেলের বিভিন্ন পার্ট আছে, ইন্ট্রোডাকশন একটা পার্ট, লিটারেচার রিভিউ একটা পার্ট, আবার রেজাল্ট একটা পার্ট। কিছু পার্টে আমরা অন্যদের কাছ থেকে তথ্য নেই, আবার কিছু পার্ট আমাদের নিজেদের লেখার পার্ট। এটা ক্লাস বাই ক্লাস শিখবেন আর কি, কোন পার্ট কেমন, বুঝতে পারছেন? কিছু পার্ট জি এমন যেখানে অন্যদের কাছ থেকে নিতে হয়, যেমন লিটারেচার রিভিউ। আবার কিছু পার্ট এমন যেটা গবেষকের নিজের পার্ট, যেমন রেজাল্ট ফাইন্ডিংস এগুলা। সো এটা ক্লাস বাই ক্লাস বুঝতে পারবেন, এই আর কি। আচ্ছা, আমার আরেকটা কোয়েশ্চেন ছিল যে মানে আমরা যখন মানে পাবলিশ করব তখন মানে একটাতে যখন পাবলিশ করব তার কতদিনের মধ্যে জানতে পারবো যে ওটা রিজেক্ট হয়েছে নাকি অ্যাকসেপ্ট এটা হয়েছে? জার্নাল টু জার্নাল কারণ ভ্যারি করে, নর্মালি 15 দিনের মধ্যে জানায়। অনেক সময় ওরা লেট করে, লেট করলে আপনি মেইল দিয়ে স্ট্যাটাস জানতে পারবেন। নর্মালি 15-20 দিনের মধ্যে জানাই দেয় যে ওরা আসলে এটা রিভিউতে নেবে কিনা। দেন রিভিউতে নিলে রিভিউ প্রসেসে 2, 2.5, 3, 4 মাস সময় লাগবে। ওকে, ওই আচ্ছা, আপনি একজন ভাইয়া, আমি একজন একটা প্রশ্ন ছিল। just ইলিয়াস ভাই একটু প্রশ্নটা পরে করেন, ওনার প্রশ্ন তো শেষ হয়নি। হ্যাঁ বলুন লাবণী। হ্যাঁ, জাস্ট আরেকটা কোয়েশ্চেন যে মানে আমি যেমন ধরুন এই বছরের অক্টোবর মাসের দিকে মানে আমার রিসার্চটা একদম পাবলিশ করে শেষ করে দিতে চাই। তো এক্ষেত্রে কতদিন আগে আমাকে মানে প্রস্তুত থাকতে হবে একদম ওকে, এগুলো পাবলিশিং আমরা ক্লাস করার বাই মানে? ক্লাস আপু দেখাবো, কারণ এগুলো আমাদের আর্টিকেল সাবমিশন সংক্রান্ত প্রশ্ন। সাধারণত রিভিউ প্রসেসে 4 মাস সময় লাগে অন এভারেজ, ভালো জার্নালে অন এভারেজ 4 মাস সময় লাগে রিভিউ প্রসেস। এখন আর্টিকেল তো রেডি করতেও টাইম লাগবে। আশা করি সেই বাড়িটা আপনি বুঝতেছেন। ওকে, এটা একটা। আরেকজন প্রশ্ন করছেন চ্যাট বক্সে যে যদি কোনো একটা ডকুমেন্ট টার্নিটিন রিপোজিটরি অ্যাকাউন্টে সেভ হয়ে গেছে তখন কি করণীয়। তখন অবস্থা খারাপ। করণীয় হচ্ছে যে অ্যাকাউন্টের ওনার তাকে রিচ করতে পারলে তার মাধ্যমে এটাকে ডিলিট করা। আর যদি ডিলিট করতে না পারেন তাহলে আপনি এই ডকুমেন্টটা যেখানেই ইউজ করবেন সবসময় ওই কর্তৃপক্ষকে জানানো লাগবে যে আপনি ভুল করে এই ডকুমেন্টটা অমুক জায়গায় আপলোড করে ফেলছেন, ফার্দার এটা একটা আপনার জন্য প্রবলেম। ওকে, আর একজন প্রশ্ন করছেন আমি যদি একটা পেপার সাবমিট করি, জার্নাল সেটা রিভিউতে না নেয়, আমি আমি কি অন্য জায়গাতে সাবমিট করতে পারবো? পারবেন, জার্নালকে রিজেক্ট উইথড্র এর মেইল দিয়ে এটা অন্য জায়গায় সাবমিট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। চ্যাট স্যার একটা জিপিটি কোশ্চেন ছিল। একটু আমরা কোশ্চেন গুলা সিরিয়াল বাই সিরিয়াল নিলে মনে হয় বেশি ভালো হবে। ভাইয়া, আমি বলবো এখন। ইলিয়াস ভাই বলুন। জি, দেন আপু বলবেন, আগে আচ্ছা ইলিয়াস ভাইয়া, ভাই বলুন। একটা বিষয় আর একটু জানতে চাচ্ছিলাম। ধরেন সাপোজ আমি একটা বিষয় নিয়ে কাজ করতেছি, ওই বিষয়টাতে যেমন ধরেন সাপোজ আমি ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর থেকে একটা ডেটা নিলাম, আবার খুলনার দিক থেকে একটা ডেটা নিলাম। বাট দেখা গেল যে পেপারের প্রায় মানে কথাবার্তাগুলো অথবা পেপারের লেখাগুলো প্রায় সেম, জাস্ট ওই যে এরিয়াগুলা আর হচ্ছে আপনার মানে রেজাল্টের জন্য যখন আমি আমরা ইলিয়াস ভাই আপনাকে ডেটাগুলো একটু দিব কষ্ট ডেটাগুলো করে চেঞ্জ থাকে। থামাই। এক্সাক্ট এটা নিয়ে আমাদের আগামী ক্লাসে আলাপ আছে। আমরা যখন রিসার্চের আচ্ছা টাইটেল আচ্ছা। নেই, টাইটেল বা জি জি। টপিক নেই, টপিক ঠিক করার কয়েকটা ইন্ডিকেটর আছে, 7টার মতো। এই আপনারটা আচ্ছা একটা ইন্ডিকেটর পড়বে। এক্সাক্ট আগামী ক্লাসে এই উত্তরটা বিস্তারিত পাবেন 15 মিনিটে। তাহলে কালকের ক্লাসে বলি আচ্ছা। এটা। আচ্ছা, না আমি আসলে ভেবে যে এই কথাটা মাঝখানে বলছিলাম, তো সেই জন্য আমি এটা আবার প্রশ্নটা করলাম, নোট করে রাখছিলাম আমি। ওকে, ওকে, এই ঠিক জন্য। আছে। এই আচ্ছা, উত্তরটা ঠিক থ্যাংক ইউ ভাই। আগামী ক্লাসে পাবেন। একজন আপু প্রশ্ন করতেছেন, প্রশ্ন করুন। খুব ভালো প্রশ্ন আসতেছে, এটা জি খুব স্যার। ভালো। জি, স্যার আমার একটা কোশ্চেন ছিল, শিওর। সেটা হচ্ছে গিয়ে প্লেজারিজম চেক করার যে সফটওয়্যার টার্নিটিন, এটা যদি ইন কেস অফ আমি এটা আমার টিচারের কাছ থেকে না পেলাম অ্যাক্সেস, বা কোনো কারণে আমি টার্নিটিন দিয়ে চেক করতে না পারলাম, আমি অন্য কোনো সফটওয়্যার দিয়ে লাইক না না না, চেষ্টা করি লাভ চেক করলাম। লাভ হবে না এই কারণে, মানে ধরুন আপনার জ্বর কতটুকু এটা আপনি থার্মোমিটার দিয়ে চেক করলে এক্সাক্ট উত্তরটা পাবেন। এর বাইরে যদি অন্য কোনো যন্ত্রপাতি থাকেও সে আপনাকে এক্সাক্ট রেজাল্ট দিতে পারবে কিনা, এটা হচ্ছে মেইন বিষয়। আমার কথা কথা বুঝছেন? ফলে অন্য সফটওয়্যার দিয়ে আপনি করতে পারেন, করলে হয়তো হয়তো ধরেন 100% অ্যাকুরেট রেজাল্ট না পেলে অলমোস্ট অ্যাকুরেট রেজাল্ট পাবেন।
কিন্তু যেই রেজাল্ট, যেই অ্যাকুরেট রেজাল্ট আপনার দরকার, এক্সাক্ট যেটা জার্নাল চায়, সেটা আপনি পাচ্ছেন না। আমার কথা কথা বুঝছেন? জি, এটা কি একদম ইউনিভার্সাল ট্রুথ যে সমস্ত জার্নালি টার্নিটিন দিয়েই চেক করবে? এটা ইউনিভার্সাল ট্রুথই বলতে পারেন, টার্নেটিন অথবা আইথেন্টিকেট। ঠিক আছে, এর বুঝছি বাইরে বুঝছি। হয়তো ধরেন রাশা, চায়না, এরা যেহেতু একটা নিজস্ব আইডেন্টিটি, এরা হয়তো নিজেরা কোনো সফটওয়্যার ডেভেলপ করতে পারে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড টার্নেটিনটাই হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি টুলস যেটা সারা বিশ্বে ব্যবহৃত হয় প্লেজারিজম চেকের কাজে। টার্নেটিন এবং আইথেন্টিকেট। জি। ওকে। আরেকটা বিষয় একটু জিজ্ঞেস করব, প্রপোজালের ক্ষেত্রে কি টার্নিটিন চেক করা প্রয়োজনীয়তা আছে? ওকে, আমি এটা নিয়ে বলবো। আপনার যে কোনো ডকুমেন্ট, রিসার্চ আর্টিকেল ছাড়া অন্য যে কোনো ডকুমেন্ট, প্রথম কথা হলো যে প্রপোজালটা যদি আপনি একাডেমিক ডিগ্রির অংশ হিসাবে সাবমিট করেন, তাহলে খুব জরুরি, কারণ এখানে আপনার জন্য মার্কিং হবে। আর যদি হায়ার স্টাডির অ্যাপ্লিকেশন প্রসেসে আমরা যে প্রপোজাল সাবমিট করি, এসওবি সাবমিট করি, বা এলওআর, আরো ডকুমেন্ট, এগুলা কর্তৃপক্ষ সাধারণত কখনোই তারা টার্নিটিন দিয়ে চেক করবে না। কিন্তু এগুলো খালি চোখে পড়লেই বোঝা যায়। ইভেন আজকেও আমাকে একজন একটা প্রপোজাল আমাকে পাঠাইছেন চেক করার জন্য, আমি দেখেই বুঝতে পারছি এটা এআই দিয়ে করা। তো এগুলো হচ্ছে যে সবসময় চোখের দেখায় যদি এআই মনে হয় তাহলে সমস্যা, কিন্তু এগুলা কখনো চেক হবে না, এআই চেকটা হবে না, বা টার্নিটিনি চেক হবে না। ঠিক আছে, হায়ার স্টাডি পারপাসে যে ম্যাটেরিয়ালস গুলো আমরা রেডি রেডি করি। আর ধরেন আপনি একটা বুঝতে জায়গায় পারছি। পিএইচডি তে ভর্তি আছেন, আপনার প্রপোজাল, আপনার টাস্ক, সেটা আপনি এআই দিয়ে করছেন, সেটা তো চেক হবে। একাডেমিক সবগুলা ডকুমেন্টই চেক হয়, এবং এটা মানে কাইন্ড অফ নিয়মই আছে আর কি, যে আপনি যেটাই জমা দিবেন সেটাই চেক হবে। বুঝতে পারছেন? ওকে ভাই, ঠিক আছে, থ্যাংক ওকে, তবে প্রপোজালের ক্ষেত্রে আমি মনে করি যে চেক কম দেয়, অথবা প্রপোজালের ক্ষেত্রে আইডিয়াটাই মেইন, যে আপনি কোন আইডিয়াটা করবেন আর কি। সো প্রপোজালের ক্ষেত্রে ইউ। হয়তো চেক কর্তৃপক্ষ নাও করতে পারে আর কি, কিন্তু আমাদের কাজ হলো নিয়ম মতো কাজটা করা। হুম। জি ভাই। ওকে, একজন ভাইয়া বলছেন, একজন আপু যেন কি বলতে চাইছিলেন মেবি। ওকে, একজন যে আপনি বলছেন যে লেখার সময় সতর্ক হয়ে লিখলেই তো হয়। রাইট, এটাই মানে আসলে আমরা যদি রিসার্চ গুলো মোটামুটি ভালো মতো বুঝি, অ্যাক্সেস কয়জনেরই আছে আসলে, কিন্তু অ্যাক্সেস সবার নাই। ঠিক আছে, সো লেখার সময় আপনি জাস্ট রেফারেন্সিংটা যদি কেউ ভালো মতো করে করে, আর প্যারাফ্রেজটা ভালো করে করে, তাহলে কিন্তু সমস্যা নাই। ঠিক আছে, একটা ডকুমেন্টের সিমিলারিটি যদি 30%ও আসে, কিন্তু যদি সবকিছু ঠিকঠাক থাকে, রেফারেন্সিং ইত্যাদি ইত্যাদি, তাও কিন্তু আমি মনে করি এটা প্রবলেম হবে না আর কি। ভাই সালাম আলাইকুম। হ্যাঁ, বলুন জি। ভাই আমার একটা কোশ্চেন ছিল, শিওর গতকালকের ক্লাস আর আজকের ক্লাস মিলে। শিওর শিওর। আসলে কোশ্চেনটা হয়তো অনেক সিলি, কোনো তারপরে সমস্যা একটু নেই। আমার জানার ইচ্ছা আর কি। আচ্ছা, কোনো একটা মানে আর্টিকেলের একটা প্যারার মধ্যে 4-5টা সেন্টেন্স আছে। এর মধ্যে আমি আমার নিজের মতো করে প্রথম 2টা সেন্টেন্স নিজের মতো করে লিখছি আর কি। এরপরে বাকি 3টা সেন্টেন্স হচ্ছে আমি কোনো আর্টিকেল থেকে রেফারেন্সিং করেছি, মানে প্যারাফ্রেজিং করে রেফারেন্সিং করেছি। তো আমার কথা হলো গিয়ে, লাস্ট যে 3টা সেন্টেন্স আমি একটা পেপার থেকে নিয়েছি, এখানে কি ইন্ডিভিজুয়াল, একই পেপার থেকে নিয়েছি, ইন্ডিভিজুয়ালি কি 3টা সেন্টেন্সে কি পরপর আপনার রেফারেন্সিং করব? এখানে বিষয়টা হলো কি, মানে আমি যতটুকু বুঝি বা যতটুকু রুলস আমি যতটুকু পড়েছি, সেটা হলো আপনি রেফারেন্সিংটা এমন ভাবে করবেন যেন বোঝা যায় যে কোন লাইনটা আপনার আর কোন লাইনটা আপনি সাইট সাইট করছেন, এটা যেন ক্লিয়ারলি বোঝা যায়। এটা হচ্ছে মানে মেইন কথা। ঠিক আছে, যেমন ধরেন আপনি 5টা লাইন লিখছেন, এখানে 2টা লাইন আপনার, 3টা লাইন অন্য গবেষকদের। হ্যাঁ, আমি এই যে এটা স্ক্রিন শেয়ার করে দেখাই, যে হার্ভার্ডের শিটে ঠিক এই এই বিষয়ে কি বলছে একটু দেখেন। ভালো প্রশ্ন করেছেন, কিন্তু আপনি বলছিলেন যে প্রশ্নটা মনে হয় ভালো হবে না, কিন্তু আমার ধারণা প্রশ্নটাই সবচেয়ে ভালো প্রশ্ন হয়েছে। খেয়াল করুন, একটা জিনিস আপনাদেরকে দেখাই। আমি জানি না আপনারা এখানে বিরক্ত হবেন কিনা কেউ, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উনি যেটা বলেছেন। একটু খেয়াল করি। উম, উম, একটা উদাহরণ এখানে ছিল, আপনি যে প্রশ্নটা করছেন না, ঠিক সিমিলার একটা উদাহরণ এখানে ছিল। উদাহরণটা হারাই ফেলছে কিনা, মানে উদাহরণটা এমন ছিল যে আপনি ধরেন একটা প্যারার মধ্যে ক্রেডিট দিছেন, তো ক্রেডিট দেওয়ার পরেও এখানে আসলে ক্লিয়ার না যে কোন লাইনটা আপনার আর কোন লাইনটা আপনি রেফারেন্স যা তাকে দিছেন। হ্যাঁ, তখন মানে এই বিষয়টাতে আপনি লাইনগুলো এমন ভাবে লিখবেন যেন বোঝা যায় যে কোনটা আপনার নিজের
কোনটা আপনি এখানে ক্রেডিট দিছেন। লাইনটা আপনি এমন ভাবে লিখবেন, ঠিক আছে? আমি লাইনটা খুঁজে পাচ্ছি না, কিন্তু আমি আজকে পড়ছিলাম, সেম জিনিস পড়ছিলাম, কিন্তু এটা এখন পাচ্ছি না আর কি। এই যে এখানে মনে হয় আছে, এই যে খেয়াল করেন ভাই, স্ক্রিন দেখা যায়? জি জি জি। খেয়াল করেন এই যে এই উদাহরণটার মধ্যে, খেয়াল করেন এখানে এই লাইনটা একটা রেফারেন্স দেওয়া আছে 5/7/2008। তাহলে বোঝা যায় যে এই আগের লাইনগুলো 5/7/2008-এর, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু পরের যে লাইন, এটা কি বোঝা যায় যে এই গবেষক এখানে কার? মানে পরের লাইনটা কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা কি রিসার্চারের নিজের, রিসার্চারের নিজের, মানে পরের লাইনগুলো দেখে মনে হচ্ছে রিসার্চারের নিজের, কিন্তু এখানে যে যে উদাহরণটা দেওয়া আছে এটা কিন্তু অন্যের কাছ থেকে সে নিছে। তো কোনো লাইন যদি অন্যের কাছ থেকে নেন, সেটা রেফারেন্সটা এমনভাবে করতে হবে যেন বোঝা যায় যে এইটা অন্যের কাছ থেকে নিছে। তাহলে এটা কেমনে হইতো দেখেন, এটার অ্যাকসেপ্টেবল ভাষণটা হতো কেমন দেখেন। আপনি ধরেন, খেয়াল করেন, এখানে আপনি একটা জায়গা থেকে তথ্য নিছেন, আপনি ক্রেডিট দিছেন, ক্রেডিট দিয়ে এবং পরের লাইনের সাথে পরের লাইনের যে লিঙ্ক আপনি যে দে, হ্যাঁ, যে আপনি বলতে পারেন যে অ্যাকর্ডিং টু মোর্শেদ এটাল তিনি এটা বলছে, এবং এটা বললেন যে তিনি পাশাপাশি এটাও বলছেন, এই দেখেন যে অ্যাজ রিসার্চার আর্গু, মানে আপনি এবার বলবেন যে তিনি পাশাপাশি এটাও বলেছেন, এইভাবে লিখবেন। তো যাই হোক, আপনার কথার একটা উত্তর হলো, আমরা যদি এক লাইনে একাধিক রেফারেন্সিং থাকে বা কিছু লাইন আমার কিছু লাইন গবেষকের এরকম থাকে, লাইনগুলো লেখার সময় যেন এটা ক্লিয়ার বোঝা যায় যে কোনটা আপনার কোনটা অন্য গবেষকের। আমার কথা বুঝছেন? জি জি ভাইয়া, আরেকটা মানে এই রিলেটেড আরেকটা বিষয় জেনে নেই। মনে করেন আমি ওই প্যারাটার মধ্যেই ফার্স্ট লাইনটা মনে করেন হচ্ছে যে আর্টিকেল থেকে রেফারেন্স মানে প্যারাফ্রেজিং করে রেফারেন্স করলাম, থার্ড লাইনটা হচ্ছে আমার। আবার ওই আর্টিকেলেই ওই যে ফার্স্ট যে লাইনটা আমি যে রিসার্চারে নিয়েছি মানে ওনার আবার পাশাপাশি আবার নিচ্ছি। থার্ড লাইনটাও কি ওনাকে ইয়া করতে হবে, প্যারাফ্রেজিং করে রেফারেন্স দিতে হবে? রাইট, যদি আপনি না না করেন তাহলে তো থার্ড লাইনটা আপনার বলেই গণ্য হয়ে যাবে, তাই তাই না? তখন লাইনগুলা জি হবে জি। আর কি এরকম, ধরেন শাকিল বলেছে এই এই এই, পরে আপনি আবার আপনার লাইন লিখেছেন, পরের লাইনটা এটা বলবেন আর কি যে শাকিল এটাও বলেছে, মানে পরের ও লাইনটা আচ্ছা এমন আচ্ছা ভাবে আচ্ছা, হবে। তখন আর কি ওইটাকে লিঙ্ক আপ বা কোনো রাইট লিঙ্কার রাইট, দিয়ে। মানে লিঙ্ক আপটা এমন, আমি এটাই হাবার্ড পেপার দেখাইছি, বা আর্লিয়ার পেপার, বা এবার লিখতে হবে আর্লিয়ার পেপারটা এটাও বলেছে। তো আর্লিয়ার পেপার কোনটা, যে কোনো কেউ পড়লে বুঝবে যে একটু আগে যে পেপারটার কথা কথা বলছেন। মানে লাইনগুলো এমন ভাবে লিখবেন যেন রিডার যেন ক্লিয়ার থাকে। আমার কথা বুঝছেন?